অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজে আজ শুনবেন বিশ্ব সাহিত্যের অন্যতম খ্যাতনামা সাহিত্যিক জুলে ভার্নের কালজয়ী উপন্যাস 20,000 লিগস আন্ডার দ্য সি অবলম্বনে ক্যাপ্টেন নেমো ও নটিলাসের অভিযান। আজকের গল্প পাঠে এবং প্রফেসর পিয়ের অ্যারোনার ভূমিকায় আমি সায়ন্তন। নিবেদনে অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজ, প্রযোজনা অ্যানিম্যাট্রিক্স মাল্টিমিডিয়া। সাল। হঠাৎ করেই ইউরোপ আর আমেরিকার নাবিকদের মধ্যে একটা তোলপাড় শুরু হয়ে গেল। সমুদ্রে নাকি অদ্ভুত সব বিপজ্জনক ব্যাপার ঘটছে। জলের নিচে মাঝে মধ্যেই দেখা যাচ্ছে বিশাল এক অজানা জীব, আকারে তিমির চেয়েও ঢের বড়, আর তার গতিবেগ চিতার চেয়েও ক্ষিপ্র। ওটা কি কোনো অলৌকিক সামুদ্রিক দানব, নাকি মানচিত্রে নাম না থাকা কোনো ভাসমান পাহাড়? কেউ জানে না। চারিদিকে কেবল ভয় আর গুজব। খবরের কাগজগুলো বানিয়ে বানিয়ে একের পর এক রোমাঞ্চকর খবর ছাপতে লাগলো। 1866 সালের 20 জুলাই অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে ভাসছিল গভর্নর হিগিনসন নামের এক জাহাজ। হঠাৎ জলের উপর লম্বাটে গড়নের অদ্ভুত একটা জিনিস ভেসে উঠতে দেখা গেল। জাহাজের ক্যাপ্টেন বেকার লেন্স দিয়ে দেখে ভাবলেন নিশ্চয়ই কোনো ডুবো পাহাড় আবিষ্কার করে ফেললেন তিনি। অবস্থান মেপে মানচিত্রে দাগ কাটতে যাবেন এমন সময় হঠাৎ, ক্যাপ্টেন ক্যাপ্টেন দেখুন, ওই ডুবো পাহাড় থেকে ফোয়ারার মতো জল ছিটকে উঠছে প্রায় 150 ফুট উঁচুতে। একই, এই জলের সাথে তো ধোঁয়ার বাষ্পও বেরোচ্ছে। ডুবো পাহাড়ে গরম জলের প্রস্রবণ, নাকি ওটা কোনো প্রকাণ্ড তিমি? কিন্তু তিমি থেকে এমন বাষ্পময় জলের ফোয়ারা ওঠে, এমন কথা তো কখনো শুনিনি। ক্যাপ্টেন বেকার তো অবাক। এর ঠিক 3 দিন পর প্রশান্ত মহাসাগরে কলম্বাস নামের অন্য একটি জাহাজ ঠিক একই দৃশ্য দেখল। আর তার 15 দিন পর আটলান্টিক মহাসাগরে ফরাসি আর ব্রিটিশ জাহাজ সেই দানবটির মুখোমুখি পড়ল। তারা মেপে দেখল দানবটা লম্বায় অন্তত 350 ফুট। চারদিকে শোরগোল পড়ে গেল। কি তবে নতুন কোনো মবি ডিক? কিন্তু সব জল্পনা বাস্তব বিপদের রূপ নিল 1867 সালের 13 এপ্রিল। আটলান্টিক মহাসাগরে স্কটিয়া নামে একটা বড় জাহাজ নিশ্চিন্তে ছুটে আসছিল। আচমকা কিসের সাথে যেন হালকা একটু ধাক্কা লাগলো তার। এত আস্তে ধাক্কা যে গোড়ায় কেউ পাত্তাই দেয়নি। পাম্প চালাও তাড়াতাড়ি, জাহাজের নিচে 6 ফুট চওড়া মস্ত ফুটো হয়ে গেছে। ঝড়ের বেগে জল ঢুকছে ভেতরে। ডুবু ডুবু অবস্থাতেই জাহাজটিকে কোনো রকমে লিভারপুল বন্দরে টেনে আনা হলো। আর ড্রাই ডকে তুলে মেরামত করতে গিয়ে তো সবার চোখ ছানা বড়া। জাহাজের শক্ত লোহার চাদরে পরিষ্কার একটা ত্রিভুজাকৃতি গর্ত, যেন কোনো ধারালো ড্রিল বা তুরপুন চালিয়ে কেউ জাহাজটাকে চেড়ে দিয়ে গেছে। ব্যাস, আর যায় কোথায়? সারা পৃথিবীর বন্দরে বন্দরে আতঙ্কের ঝড় উঠল। ওটা নির্ঘাত পৌরাণিক কালের কোন রাক্ষসের সরীসৃপ। দূর, আমার তো মনে হয় ওটা আসলে কোনো দেশের গোপনে তৈরি করা শক্তিশালী ডুবোজাহাজ। কিন্তু ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, আমেরিকা সব দেশই সাফ জানিয়ে দিল তারা এমন কোনো গোপন ডুবোজাহাজের কথা জানেই না। এতে জনরব আরো ভয়ানক আকার ধারণ করল। নাবিকরা অজানা আতঙ্কে ভয়ে সিঁটিয়ে রইল। এই অদ্ভুত রহস্যের আতঙ্কে যখন সবাই কাঁপছে, তখন নিউ ইয়র্কে বসে শান্ত মনে নিজের গবেষণা করছি। আমার নাম পিয়ের অ্যারোনা, প্যারিস মিউজিয়ামের প্রাকৃতিক ইতিহাসের অধ্যাপক। নেব্রাস্কায় একটা অভিযান শেষ করে ফ্রান্সে ফেরার পথে নিউ ইয়র্কে এসে যখন সংগৃহীত জিনিসপত্রের তালিকা তৈরি করছি, ঠিক তখনই এই অতিকায় দানবের খবরটা বোমার মতো ফাটল। আর কে জানতো, প্রাকৃতিক ইতিহাসের এক মামুলি অধ্যাপক হয়েও খুব শিগগিরই আমি পা দিতে চলেছি সমুদ্রের সেই ভয়াল, অন্ধকার আর রোমাঞ্চকর অভিযানে। সত্যি এটা কোনো সামুদ্রিক প্রাণী কিনা প্রাকৃতিক ইতিহাসের অধ্যাপক বলে এ বিষয়ে আমার মতামত চাওয়া হলো।
নিউ ইয়র্ক হেরাল্ড পত্রিকার অনুরোধে 30শে এপ্রিল আমি একটি প্রবন্ধ প্রকাশ করলাম। সমুদ্রের তলদেশ যে আজও কৌতূহলী মানুষের কাছে এক চরম রহস্যের আধার, সেটাই ছিল আমার মূল বক্তব্য। পৃথিবীর মাত্র 1 ভাগ স্থল আর বাকি 3 ভাগই জল। সেই গভীর তলদেশে কি আছে তার কতটুকুই বা আমরা জানি? যদি সমুদ্রের সব জীবের কথা আমরা জেনেই থাকি, আর বিশ্ব রাজনীতিতে সব দেশের সরকার যদি গোপন কোনো ডুবোজাহাজের অস্তিত্ব অস্বীকার করে, তবে এই জিনিসটা আসলে একটি অতিকায় নারহুয়াল, মানে ধারালো খর্গ বিশিষ্ট সেই মহাকায় সামুদ্রিক ড্রাগন, মেরু অঞ্চলের কনকনে ঠান্ডা জল, যার গোপন ঘরবাড়ি। অবশ্য নারহুয়াল যে 60 ফুটের বেশি লম্বা হয় তা এতকাল আমাদের জানা ছিল না, কিন্তু স্কটিয়া জাহাজের শক্ত লোহার খোলে ওই তেকোনা ফুটো প্রমাণ করে এ যেন কোনো প্রাচীনকালের 350 ফুট লম্বা হিংস্র নারহুয়াল। প্রকৃতির অদ্ভুত খেয়ালে আজও বেঁচে আছে, কারণ একমাত্র নারহুয়ালের মাথাতেই ইস্পাতের মতো শক্ত খড়গ থাকে, যার এক ধাক্কায় লোহার পুরো পাত অনায়াসে ফুটো হয়ে যেতে পারে। তবে এই প্রবন্ধ বেরোতেই চারদিকে নতুন করে জল্পনা আর আতঙ্ক ছড়িয়ে পড়ল। একের পর এক জাহাজডুবির খবর আসতে লাগলো। অবস্থা বেগতিক দেখে মার্কিন নৌবহর সিদ্ধান্ত নিল তারা সমুদ্রের এই বিভীষিকা দূর করতে একটি শক্তিশালী যুদ্ধ জাহাজ পাঠাবে। জাহাজটির নাম অ্যাব্রাহাম লিঙ্কন, আর তার অভিযানের দায়িত্ব দেওয়া হলো অভিজ্ঞ ক্যাপ্টেন ফ্যারাগুটের ওপর। ব্রুকলিন জাহাজঘাট থেকে অ্যাব্রাহাম লিঙ্কন রওনা হওয়ার ঠিক 3 ঘন্টা আগে আমার কাছে মার্কিন নৌবহরের সচিব জে.বি. হবসন সাহেবের একটি গোপন চিঠি এসে পৌঁছল। চিঠির বক্তব্য পরিষ্কার। যুক্তরাষ্ট্র সরকার চায় আমি যেন এই অভিযানে ফরাসি দেশের প্রতিনিধি হিসেবে যোগ দিই। আমার জন্য জাহাজে কেবিনও নির্দিষ্ট রাখা হয়েছে। চিঠিটা পাওয়া মাত্রই আমার মনে হলো পৃথিবীর সব সম্পদের বিনিময়েও এই সোনালী সুযোগ আমি হাতছাড়া করব না। তখনই ডেকে পাঠালাম আমার অনুগত পরিচারক কোনসাইলকে। কোনসাইল ওলন্দাজ ছেলে, ভীষণ সাহসী আর অনুগত। আমার সব অভিযানেই সে নীরব কর্মীর মতো সাথে থাকে, কোনো প্রশ্ন তোলে না। হাত চালিয়ে মালপত্র গোছাতে গোছাতে কোনসাইল যখন শুনল আমরা সিন্ধু দানবের বিরুদ্ধে অভিযানে যাচ্ছি, সে বিন্দু মাত্র অবাক হলো না। কথার ফাঁকেই চটপট সব কিছু গুছিয়ে নিল। আমার গবেষণার সরঞ্জামগুলো প্যারিস বিচিত্রা ভবনে পাঠানোর বন্দোবস্ত করে দিয়ে আমরা রওনা হলাম জাহাজ ঘাটের উদ্দেশ্যে। নিউ ইয়র্কের জাহাজঘাটে পৌঁছে দেখি অ্যাব্রাহাম লিঙ্কন যাত্রার জন্য সম্পূর্ণ প্রস্তুত। তার বিশাল দুটো চিমনি দিয়ে কালো ধোঁয়া বেরোচ্ছে। আমাদের লাগেজ জাহাজে তুলে ফেলা হলো। আমরাও উঠে পড়লাম ডেকের উপর। একজন নাবিক আমাদের নিয়ে এলো এক হাসি খুশি অফিসারের সামনে। তিনি আমাদের দেখেই হাত বাড়িয়ে দিলেন। মসিও পিয়ের আরোনা? হ্যাঁ, আপনি ক্যাপ্টেন ফ্যারাগুট তো? সশরীরে বর্তমান। আপনার কামরা একদম তৈরি আছে প্রফেসর, আসুন। সমুদ্রে সেই অজানা বিভীষিকা আর রহস্যের মুখোমুখি হতে আমরা পা বাড়ালাম এক মহাজাগতিক ও রোমাঞ্চকর অভিযানের উদ্দেশ্যে। ক্যাপ্টেন ফ্যারাগুটকে ডেকের ওপর রেখেই কোনসাইলকে নিয়ে আমি আমার কেবিনে গিয়ে ঢুকলাম। বিকেল 3টের সময় লং আইল্যান্ডের হলুদ সৈকত ছেড়ে অ্যাব্রাহাম লিঙ্কন যখন তার অভিযানে নামল, তীরে হাজার হাজার মানুষ রুমাল উড়িয়ে আমাদের বিদায় জানালো। এমনকি মস্ত কামান থেকে তোপধ্বনি করা হলো সম্মান জানিয়ে। রাত 8টায় ফায়ার আইল্যান্ডের দক্ষিণ পূর্ব দিয়ে আটলান্টিক মহাসাগরের কালো রহস্যময় জলে গিয়ে পড়ল আমাদের জাহাজ। তিমি শিকারের যাবতীয় সরঞ্জাম জাহাজে টাল করে রাখা ছিল, ছেঁড়ার সাধারণ হারপুন থেকে শুরু করে আধুনিক হারপুন বন্দুক পর্যন্ত। আর আমাদের সাথে ছিলেন নেড ল্যান্ড, হারপুন ছোঁড়ার রাজা। 40 বছর বয়স, 6 ফুটের ওপর লম্বা, অতিকায় চেহারা, গম্ভীর অথচ দিলদরিয়া লোক। ক্ষিপ্রতায় আর কৌশলে তার জুড়ি মেলা ভার। ক্যাপ্টেন ফ্যারাগুট একটি ঘোষণা করেছিলেন,
যে নাবিক দানবটাকে সবচেয়ে আগে দেখতে পাবে তাকে $2000 পুরস্কার দেওয়া হবে। ফলে সকলের উৎসাহ তুঙ্গে ছিল। কিন্তু দিনের পর দিন পেরিয়ে গেল, কেপ হর্ন পেরিয়ে প্রশান্ত মহাসাগরে গিয়ে পড়লাম আমরা, তবু সেই অতিকায় সিন্ধু দানবের কোনো পাত্তা পাওয়া গেল না। 27 জুলাই আমরা বিষুবরেখা ছাড়িয়ে জাপানের দিকে এগিয়ে চললাম। কিন্তু নাবিকদের ধৈর্য তখন শেষ সীমায়। খামোখা এক অলীক কল্পনার পেছনে ঘুরে বেড়াতে কেউ রাজি নয়। বাধ্য হয়ে ক্যাপ্টেন ফ্যারাগুট জানালেন, আর 3 দিনের মধ্যে দানবটির সন্ধান না পেলে আমরা নিউ ইয়র্কে ফিরে যাব। দুদিন কেটে গেল। জলে বড় বড় মাংসের টুকরো টোপ হিসেবে ফেলা হলো। তাতে হাঙরদের ভোজ শুরু হলো বটে, কিন্তু সিন্ধু দানব অধরাই থেকে গেল। জাপান তখন মাত্র 200 মাইল দূরে। আজ রাতের মধ্যে দেখা না মিললে কালই দেশে ফেরার পথ ধরতে হবে। রাত 8টা। আমরা অনেকেই উৎকণ্ঠা নিয়ে ডেকের ওপর দাঁড়িয়েছি, যদি শেষ মুহূর্তে অলৌকিক কিছু ঘটে। শান্ত স্বভাবের কোনসাইলকেও আজ কিছুটা উত্তেজিত দেখা গেল। আমি হেসে বললাম, কোনসাইল, ওই $2000 পকেটস্থ করার এটাই কিন্তু তোমার শেষ সুযোগ। হ্যাঁ, দেখো পারো কিনা। মহাশয়, আমি কোনোদিনই পুরস্কারের আশা করিনি। সত্যি বলতে ওই রকম কোনো সিন্ধু দানব আদৌ আছে কিনা তা নিয়ে আমার সন্দেহ হচ্ছে। তুমি ঠিকই বলছো কোনসাইল। আমরা শুধু 6 মাস খামোকা নষ্ট করলাম না তো? দেশে ফিরে গিয়ে সবার কাছে রীতিমতো হাসির খোরাক হয়ে উঠবো হয়তো। ওই যে ওখানে আমরা যাকে খুঁজে বেড়াচ্ছি অবশেষে সশরীরে হাজির। ওই যে ওখানে। নেডের চিৎকার শুনে জাহাজের সব লোক সেই দিকে ছুটে গেল। এবার কিন্তু সিন্ধু দানব আর কারো অগোচর রইল না। দেখতে পেলাম জাহাজ থেকে বেশ খানিকটা দূরে সমুদ্রের জল আলো হয়ে উঠেছে। জলের উপর ভেসে উঠেছে সেই রহস্যময় দানবটার প্রকাণ্ড পিঠ, আর তার শরীর থেকেই যেন চোখ ধাঁধানো তীব্র আলো ঠিকরে বেরোচ্ছে। কিন্তু তখন আর ধীরে সুস্থে তাকে দেখার উপায় ছিল না, কারণ আতঙ্কের সাথে লক্ষ্য করলাম দানবটা প্রচণ্ড বেগে আমাদের দিকেই ধেয়ে আসছে। জাহাজের ভেতর প্রচণ্ড চিৎকারে আমার ভয় পাওয়া গলার আওয়াজ চাপা পড়ে গেল। কিন্তু তার মধ্যেও অবিচল রইলেন শুধু ক্যাপ্টেন ফ্যারাগুট। তার নির্দেশ মতো ঘুরে গিয়ে অ্যাব্রাহাম লিঙ্কন ধাবমান দানবটার কাছ থেকে সরে যেতে লাগলো। কিন্তু দ্বিগুণ বেগে আমাদের দিকে ধেয়ে আসতে লাগলো সমুদ্রের সেই জ্বলন্ত বিভীষিকা। তারপর হঠাৎ আশ্চর্য ঘটনা ঘটল। এক জায়গায় থমকে দাঁড়িয়ে গেল সে। তারপর আস্তে আস্তে আমাদের জাহাজটার চারপাশ প্রদক্ষিণ করে নিল, যেন কোনো শিকারী পশুর মতো শিকার করার আগে আমাদের ক্ষমতা আন্দাজ করে নিচ্ছে। তারপর অবিশ্বাস্য গতিতে পুরো চক্রটা শেষ করে আচমকা জাহাজের দিকে উল্কার মতো ধেয়ে এলো। জাহাজের একেবারে মুখোমুখি এসেই হঠাৎ সেই তীব্র আলোর ছটা মিলিয়ে গেল। পরক্ষণেই দেখা গেল দানবটা জাহাজের অন্য পাশে চলে গেছে। রাতের অন্ধকারে আমরা কিছুই বুঝতে পারলাম না জানোয়ারটা ডুব দিয়ে ওপাশে গেল নাকি স্রেফ পাশ কাটিয়ে চলে গেল। অ্যাব্রাহাম লিঙ্কন তখন ঝপাঝপ আলো নিভিয়ে দিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। অবাক হয়ে ক্যাপ্টেন ফ্যারাগুটকে জিজ্ঞেস করলাম, ক্যাপ্টেন, হঠাৎ আলো নিভিয়ে পালানোর চেষ্টা করছেন যে, আসল ব্যাপার কি? রাতের অন্ধকারে ওই অদ্ভুত জানোয়ারটার সাথে লড়াই করে আমি তো আর জাহাজ আর নাবিকদের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে পারি না প্রফেসর। কাল দিনের বেলায় দেখা যাবে সমুদ্রের ওই শয়তান কত শক্তি ধরে। সে রাতে কারোর চোখেই এক ফোঁটা ঘুম নামল না। উত্তেজনায় আর আতঙ্কে সবাই কেমন যেন টান টান হয়ে রইল। মাঝরাতে হঠাৎ দানবটা যেন কোনো অতলে মিলিয়ে গেল, ঠিক যেমন করে বিশাল কোনো জোনাকি নিভে যায়। কিন্তু শেষ রাতের দিকে আবার সেই বিচিত্র আলো দেখা গেল সামনে। সেই সাথে ভেসে এলো জলে লেজ আছড়ানোর আক্রোশ আর ফোঁস ফোঁস নিঃশ্বাস ফেলার ভয়ঙ্কর আওয়াজ। আক্রমণ শুরু হলো সকালে। সকাল হতে না হতেই হারপুন বাগিয়ে নেডল্যান্ড তার জায়গায় গিয়ে দাঁড়ালো।
তারপর পুরো দমে ইঞ্জিন চালিয়ে দেওয়া হলো। দিগন্তে সূর্য উঠছে, আর জানোয়ারটার সেই আলো যেন জাদুমন্ত্রে নিভে গেছে। 2 মাইল দূরে ঢেউয়ের ওপর তার অতিকায় কালো শরীর ভেসে আছে। তিমির মতো প্রায় 40 ফুট উঁচুতে ফোয়ারার মতো জল ছুঁড়ছে সে। ক্যাপ্টেন ফ্যারাগুটের নির্দেশে আমাদের জাহাজ দ্রুত সেদিকে ধেয়ে গেল। কিন্তু আশ্চর্য, আমরা যতই এগোই জানোয়ারটাও ঠিক ততই পিছিয়ে যেতে থাকে। দূরত্বটা আর কিছুতেই কমছে না। ক্যাপ্টেন ফ্যারাগুট আরও জোরে জাহাজ চালাতে নির্দেশ দিলেন। ইঞ্জিনের প্রচণ্ড আওয়াজে সব কিছু ঢাকা পড়ে গেল। কোনো এক অতিকায় হৃৎপিণ্ডের মতো পুরো জাহাজটা যেন ধকধক করে কেঁপে উঠতে লাগলো। কিন্তু দূরত্ব সমান রেখে ঠিক ততখানি বেগে জানোয়ারটাও দূরে সরে যেতে লাগলো, যেন কোনো মজার খেলায় মেতে উঠেছে সে। দূরত্ব যখন একটুও কমলো না, ক্যাপ্টেন তখন বাধ্য হয়ে কামান দাগার আদেশ দিলেন। ফায়ার! কিন্তু কামানের তোপধ্বনির রেশ মিলিয়ে যাওয়ার আগেই দেখা গেল দানবটির মসৃণ আর কঠিন চামড়ার ওপর গোলার ঘা লেগে তা পিছলে গিয়ে সমুদ্রের জলে ছিটকে পড়ে গেল। অতিকায় ওই চামড়া কামানের গোলাকেও যেন হেলায় উড়িয়ে দিল। সারা দিন ধরে চলল এইভাবে চেজ করা। শেষকালে ধীরে ধীরে বেলা পড়ে এলো, ডুবে গেল সূর্য, নেমে এলো আঁধার। আর সেই অন্ধকারে অদ্ভুত এই জানোয়ারটারও আর কোনো হদিশ পাওয়া গেল না। কিন্তু রাত তখন 11টা। হঠাৎ মাইল 3 দূরে গত রাতের মতোই সমুদ্রের বুকে আবার জ্বলে উঠল সেই চোখ ধাঁধানো উজ্জ্বল আলো। তাছাড়া আর কোনো শব্দ নেই। সারা দিনের পরিশ্রমে তাহলে কি অবসন্ন দানবটা ঘুমিয়ে পড়েছে? অন্তত ক্যাপ্টেন ফ্যারাগুটের তাই ধারণা হলো। এটাকে সুবর্ণ সুযোগ মনে করে সন্তর্পণে জাহাজটাকে তার দিকে নিয়ে যাওয়ার নির্দেশ দিলেন তিনি। ইঞ্জিন বন্ধ করে দিয়ে নিঃশব্দে অ্যাব্রাহাম লিঙ্কন সেই প্রকাণ্ড কালো দানবটার দিকে এগিয়ে গেল। আর মাত্র 20 ফুট দূরে শুয়ে আছে দানবটা, নিস্তব্ধ, কালো এবং উজ্জ্বল। নেদল্যান্ডার এক মুহূর্ত দেরি না করে প্রচণ্ড বেগে তার হারপুন ছুঁড়ল জন্তুটার দিকে। ঠক করে একটা চাপা ধাতব শব্দ উঠল হারপুনটা দানবটার গায়ে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে। অমনি নিমেষের মধ্যে সেই উজ্জ্বল আলো নিভে গেল। প্রচণ্ড দুটো জলস্তম্ভ এসে আছড়ে পড়ল জাহাজের উপর, যেন কোনো বিশাল সমুদ্র হাতি তার সুঁড় দিয়ে তীব্র বেগে জল ছিটিয়ে মারছে। এক মুহূর্তে সব লণ্ডভণ্ড হয়ে গেল। মাস্তুল ভেঙে পড়ল, ছিঁড়ে গেল দড়ি দড়া। নাবিকরা আছড়ে পড়ল ওর গায়ে। প্রচণ্ড একটা ঝাঁকুনি অনুভব করলাম আমি, আর তারপরেই রেলিংয়ের ওপর দিয়ে সোজাসুজি ছিটকে পড়লাম সমুদ্রে। এত জোরে ছিটকে পড়েছিলাম যে প্রথমটায় অনেক গভীরে তলিয়ে গিয়েছিলাম, কিন্তু সাঁতার জানা ছিল বলে কোনো মতে ভেসে উঠতে পারলাম। সাঁতার কাটতে কাটতে তাকিয়ে দেখি পূব দিকে ধীরে ধীরে অ্যাব্রাহাম লিঙ্কনের আবছা ছায়া মিলিয়ে যাচ্ছে। চিৎকার করতে লাগলাম আমি, কিন্তু জাহাজের কেউ আমার সেই চিৎকার শুনতে পেল বলে মনে হলো না। প্রাণপণে হাত পা চালিয়ে সাঁতার কেটে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে লাগলাম কেবল, কিন্তু সেটাও মস্ত ভুল হলো। তার ফলে অল্পেতেই ভয়ানক ক্লান্ত লেগে গেল নিজেকে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে ক্রমশ। বুঝতে পারছি যে ডুবে যাচ্ছি, কিন্তু কিছুই করার নেই। ভিজে ভারী পোশাকে হাত পা যেন লোহার মতো ভারী হয়ে উঠেছে। কয়েক ঢোক নোনা জল খেয়ে যখন পুরোপুরি তলিয়ে গেছি, ঠিক তখনই শক্ত মুঠোয় আমার জামার কলার চেপে ধরে যে আমাকে টেনে তুলল, সে আর কেউ নয়, আমার অনুগত পরিচারক কনসাইল। কনসাইল, তুমি? হ্যাঁ মুস্তিও, আমি। আপনি জলে পড়ার সঙ্গে সঙ্গে আমি আপনার পেছনে ঝাঁপিয়ে পড়েছিলাম। কিন্তু অ্যাব্রাহাম লিঙ্কন, আমাদের জাহাজ, সে যে চলে গেল। কিছুই করার নেই তাদের। জন্তুটার দারুণ কামড়ে জাহাজের হাল আর চাকা খণ্ড খণ্ড হয়ে গেছে। কাজেই অথই জলে নিরুপায় হয়ে নিয়ন্ত্রণহীন ভেসে যাওয়া ছাড়া তাদের আর কিছুই করার নেই। জলে পড়ার আগেই
নাবিকদের চেঁচামেচিতে এই খবরটা জানতে পেরেছিলাম বলেই আমি আর খামোকা ওদের ডাক দিইনি। তাহলে উপায় মানে এখন আমরা কি করব? আমার কথার কোনো উত্তর না দিয়ে পকেট থেকে ছুরি বের করে আমার ভারী পোশাক কেটে কোন সাইল আমাকে ভার মুক্ত করে দিল। তারপর নিজের পোশাকও অমনভাবে ছুরি দিয়ে কেটে বিসর্জন দিল জলে। অতঃপর শুরু হলো পালা করে একজনের সাঁতার কাটা আর অন্যজনের ভাসমান দেহকে ঠেলে নিয়ে যাওয়া। অকুল সমুদ্রের মধ্যে এভাবে সাঁতার কেটে লাভই বা কি? কতক্ষণ আর এইভাবে জলের উপর ভেসে থাকতে পারবো? কিন্তু একেবারে হাল না ছেড়ে দিয়ে কিছু একটা করা ঢের ভালো। এ কথা মনে রেখে আমরা পালা বদল করে সাঁতরাতে লাগলাম। কিন্তু তাও আর কতক্ষণই বা সম্ভব? অল্পক্ষণের মধ্যেই এমন অবসাদে ভরে গেলাম যে দেহের শেষ শক্তি বিন্দুটুকু পর্যন্ত হারিয়ে গেল। হাত পা সব অবশ, দৃষ্টি আচ্ছন্ন, মাথার ভেতরটা কেমন ঘুরছে। বোধহয় উদ্ধারের আর কোনো সম্ভাবনাই নেই। এমন সময় হঠাৎ একটা কঠিন ধাতব জিনিসের গায়ে সজোরে ধাক্কা খেলাম, আর অমনি কে যেন সবল হাতে আমাকে আঁকড়ে ধরে জলের ওপর থেকে টেনে তুলে নিল। তারপর আর কিছু মনে নেই। চেতনা ফিরে আসতেই দেখি দুটো উদ্বিগ্ন মুখ আমার ওপর ঝুঁকে আছে, নেডল্যান্ড আর কোনসাইল। তৎক্ষণাৎ ধর্মর করে উঠে বসার চেষ্টা করলাম। নেডল্যান্ড, তুমি? হ্যাঁ প্রফেসর আরোনা, আমি পুরস্কারের টাকার মায়াটা কিছুতেই ছাড়তে পারলাম না, তাই এবার একেবারে জানোয়ারটার পিঠেই চেপে বসেছি। অত জোরে হারপুন ছোড়া সত্ত্বেও আমার হারপুন কেন ঠং করে লেগে ঠিকরে গিয়েছিল তা এবার বুঝতে পারছি প্রফেসর। কোনো হারপুন কি আর ইস্পাতের বর্ম ভেদ করতে পারে? তার মানে অত্যন্ত সরল প্রফেসর। আপনি যার উপর বসে আছেন সেটা যে আসলে কঠিন ধাতু দিয়ে তৈরি একটা খোল, তা আপনি হাত বুলিয়ে দেখলেই বুঝতে পারবেন। আর যার পেছনে আমরা সব কাজ ছেড়ে তেড়ে গিয়েছিলাম সেটা আসলে তিমি নয়, তিমি জিলো নয়, অথবা অতিকায় কোনো সিন্ধু দানবও নয়। সেটা আসলে একটি ডুবোজাহাজ। ঠিক তাই। ততক্ষণে পূর্ব দিকে গোল একটা আগুনের চাকার মতো সূর্য উঠে আসছে সমুদ্রের জল থেকে। হঠাৎ এমন সময় পায়ের তলার বিশাল ভাসমান বস্তুটা নড়ে উঠল। তারপরেই সেটা ধীরে ধীরে ডুবতে শুরু করলো। আমরা সবাই আতঙ্কে লাফিয়ে উঠলাম। খ্যাপার মতো ডুবোজাহাজটার গায়ে লাথি মারতে মারতে নেডল্যান্ড প্রচণ্ড চিৎকার শুরু করে দিল। হয়তো নেডের এই চিৎকার একেবারে নিরর্থক ছিল না, কারণ আচমকা সেই বিচিত্র ডুবোজাহাজটি নিশ্চল হয়ে গেল। তারপর তার ঢাকনা খুলে ভেতর থেকে বেরিয়ে এলো একটি লোক। কি এক দুর্বোধ্য ভাষায় চেঁচিয়ে উঠেই সে আবার ঢুকে গেল ভেতরে। তারপরেই পরপর উঠে এলো 8 জন মুখোশ পরা পুরুষ মূর্তি। আমরা কোনো কিছু বুঝে ওঠার আগেই আমাদের টেনে হিঁচড়ে সেই রহস্যময় ডুবোজাহাজের ভেতরে নিয়ে গেল তারা। অন্ধকারের মধ্যেই পায়ের তলায় একটা লোহার সিঁড়ি অনুভব করতে পারলাম। তারপরেই টাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে পড়লাম ঘুটঘুটে অন্ধকার একটা ঘরে। আর শব্দ শুনে বোঝা গেল মুহূর্তে পেছনের ভারী লোহার দরজাটা ঘটাং করে বন্ধ হয়ে গেল। তবে বেশিক্ষণ অন্ধকারে থাকতে হলো না। খানিক পরে মাথার ওপর একটা লণ্ঠনে বৈদ্যুতিক আলো জ্বলে উঠল। তারপর মসৃণ দেওয়ালের একটা অংশ দরজার মতো খুলে গেল আর 2 জন লোক ঘরে ঢুকল। তাদের মধ্যে একজন যে স্বয়ং নেতা তা মুহূর্তেই বোঝা গেল। শান্ত মুখের মধ্যে অদ্ভুত এক দৃঢ়তর ছাপ, চোখের তারায় সাহসী দীপ্তি আর চালচলনে অভিজাত ব্যক্তিত্বের স্বাক্ষর। দীর্ঘদেহী এই মানুষটির চওড়া কপাল আর স্বচ্ছ মর্মভেদী চোখ দিয়ে তিনি আমাদের দিকে তাকিয়ে রইলেন, যেন ওই দৃষ্টি নিয়েই তিনি আমাদের ভেতরটা তন্ন তন্ন করে খুঁজে নিতে চাইছেন। ঘরের ভেতরকার থমথমে স্তব্ধতা আমি ভাঙলাম। ফরাসি ভাষাতেই আমাদের দুর্দশার কাহিনী খুলে বললাম, কিন্তু লোকটা কোনো কথা না বলে শুধু নীরবে শুনে গেল। আমার মনে হলো আমার ভাষা বোধহয় তার দুর্বোধ্য ঠেকছে। আমি দমে গেলাম না,
আমার অনুরোধে নেড সেই একই কাহিনী ইংরেজিতে বলল। তারপর কোনসাইল বলল জার্মান ভাষায়, এমনকি ভাঙা ভাঙা লাতিন ভাষাতেও চেষ্টা করলাম, কিন্তু তারা তেমনই নির্বাকভাবেই আমাদের দিকে লক্ষ্য করে গেল কেবল। তারপর নিজেদের মধ্যে অদ্ভুত এক অচেনা ভাষায় কথা বলতে বলতে তারা ঘর ছেড়ে বেরিয়ে গেল। কোথাকার জঙ্গলি এরা? পৃথিবীর কোনো সভ্য ভাষাই বোঝে না। নেডের গজরানি শেষ হওয়ার আগেই আবার দরজা খুলে এক পরিচারক ঘরে ঢুকল। সে আমাদের জন্য অদ্ভুত এক ধরনের পোশাক রেখে গেল। ভেজা পোশাক ছেড়ে আমরা এই নতুন পোশাক পরে নিলাম। এর মধ্যে পরিচারিকাটি চিনেমাটি আর রূপোর থালায় নানা ধরনের চমৎকার খাবার সাজিয়ে দিয়ে গেল। সাবাস! এবার তাহলে কচ্ছপের যকৃৎ, হাঙরের মুড়ি ঘন্ট আর কুকুর মাছের ডিম ভাজা খেয়ে নিন, তাহলেই তো হয়। কিন্তু নেডের এই রাগের কোনো কারণ ছিল না। খাবারের মধ্যে কয়েকটা অচেনা মাছ থাকলেও রান্নাটা সত্যি তোফা লাগছিল। জলটাও ছিল টলটলে পরিষ্কার। খাওয়া শেষ হতেই ক্লান্তিতে চোখ ভরে ঘুম নেমে এলো। শুতে না শুতেই ঘুমিয়ে পড়লাম তিনজনে। কতক্ষণ যে ঘুমিয়েছিলাম আন্দাজ নেই। ঘুম ভাঙার পর দেখলাম নেড আর কোনসাইল তখনও ঘুমে অচেতন। ঘরের ভেতরটা কেমন যেন গুমোট, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। কেমন করে এরা ঘরের মধ্যে অক্সিজেন সরবরাহ করে তাই ভাবছি। এমন সময় হঠাৎ এক ঝলক টাটকা সমুদ্রের হাওয়ায় মুহূর্তে ঘরের দমবন্ধ ভাবটা কেটে গেল, আর আমরা ফিরে পেলাম আমাদের প্রাণ শক্তি। খিদের জ্বালায় প্রাণ যায় রে। কোথায় গেল এই শয়তানগুলো? একটু খাবার দিতে পারে না? এই ডুবোজাহাজের প্রত্যেকটা লোক কল্যায় যাক। শান্ত হও নেড, এভাবে দেওয়ালে লাথি মেরে কোনো লাভ নেই। আমি তো ওদের বোঝানোর চেষ্টা করছি। মহাশয়, নেটকে বকে লাভ নেই। খিদে যে আমার পেটেও ডুমরু বাজছে, আর সহ্য হচ্ছে না। ঠিক এমন সময় ঘরের দরজা খুলে এক পরিচারক ঢুকতেই ঘটল চরম অঘটন। অনেক হয়েছে, এবার তোকে শেষ করে ফেলবো। নেড, ছেড়ে দাও ওকে। নেড, ছাড়ো, ছাড়ো ওকে। নেড, ছাড়ো বলছি। শান্ত হন মিস্টার ল্যাম্ব। প্রফেসর, দয়া করে আমার কয়েকটি কথা আপনি শুনবেন কি? নেড লাফিয়ে উঠে দাঁড়ালো। দরজার কাছে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন সেই অভিজাত পুরুষ। বুকের ওপর হাত দুটো ভাঁজ করা, চোখে গম্ভীর সাহসের দীপ্তি। আমি ফরাসি, জার্মান, ইংরেজি ও লাতিন সব ভাষাই বলতে পারি, কিন্তু তখন কথা বলিনি এই কারণেই যে আপনারা সত্যি বলছেন কিনা তা বুঝতে চেয়েছিলাম। পরে দেখলাম 4 ভাষায় বলা আপনাদের গল্প সবটাই এক। আমি আর এই পৃথিবীর বাসিন্দা নই প্রফেসর। এই জলের তলায় নিজেকে সম্পূর্ণ সরিয়ে এনেছি, তবুও আপনারা এসেছেন আমাকে উত্ত্যক্ত করতে। কিন্তু আমরা তো স্বেচ্ছায় আসিনি ক্যাপ্টেন। স্বেচ্ছায় আসেননি? ওই আব্রাহাম লিঙ্কন যে 7 সমুদ্রে আমাকে হন্যে হয়ে খুঁজে বেরিয়েছে, সে কি আপনাদের অনিচ্ছা সত্ত্বেও? আমার জাহাজ লক্ষ্য করে যে কামান ছোড়া হয়েছে, তাও কি অনিচ্ছার সাক্ষী? আর নেডল্যান্ড যে হারপুন ছুড়ল, তাও কি তার ইচ্ছার বিরুদ্ধে? তাহলেও আমাদের মেরে ফেলাটা বর্বরচিত হতো ক্যাপ্টেন। কোনো সভ্য মানুষ এমন পাষাণ হতে পারে না। প্রফেসর, আপনারা যাকে সভ্যতা বলেন আমি তা মানি না। ওই তথাকথিত সভ্যতার আগাপস্তলা দেখেছি আমি। জানি তার ফাঁপা বুলি আর নৃশংসতার অর্থ কি। ওই সভ্য জগতের সাথে সব সম্পর্ক চুকিয়ে দিয়েছি আমি। ভবিষ্যতে কখনো ওই সভ্য জগতের নজির আমার কাছে তুলবেন না। তাহলে আমাদের নিয়ে আপনি কি করবেন? এই জাহাজে স্থান পেতে হলে একটি শর্ত আপনাদের মানতে হবে। শর্ত? হ্যাঁ, মাঝে মাঝে কিছু ঘটনা ঘটবে যা আপনাদের দেখতে দেওয়া হবে না। তখন বন্দী হয়ে থাকবেন, আর বাকি সময় স্বাধীনভাবে বিচরণ করতে পারবেন। তবে জীবদ্দশায় আর কোনোদিন সভ্য জগতে ফিরতে পারবেন না। অর্থাৎ আপনার শর্ত না মানলে আমাদের মৃত্যুবরণ করতে হবে। অগত্যা। তবে প্রফেসর অরোনা, আপনার অন্তত এতে আপত্তি থাকা উচিত নয়। সমুদ্র সম্বন্ধে আপনি বই লিখলেও আপনার জ্ঞান মূলত অনুমান ভিত্তিক ছিল, কিন্তু এখানে থাকলে আপনি সেই অজানা জলজ জগৎ সচক্ষে দেখার সুযোগ পাবেন। আপনার কথা মেনে নিলাম ক্যাপ্টেন, কিন্তু আপনাকে আমরা কি বলে সম্বোধন করব? ক্যাপ্টেন নেমো। আপনারা আমার কাছে
নটিলাস জাহাজের যাত্রী ছাড়া আর কেউ নন। মিস্টার ল্যান্ড, আপনাদের খাবার ঘরে দিয়ে আসা হয়েছে। আর মসিও অরোনা, আমাদের খাবারও তৈরি। আসুন আমার সাথে। দীর্ঘ করিডোর পেরিয়ে বিলাসবহুল এক খাবার ঘরে নিয়ে এলেন তিনি। টেবিলে অচেনা খাবারের সম্ভার দেখে আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। কি খাবারগুলো অচেনা ঠেকছে, তাই তো প্রফেসর? যা দেখছেন সবই এই সমুদ্রের দান। ডাঙার খাবার আমি বহুকাল ত্যাগ করেছি, কিন্তু এসব খেয়েই বেশ সুস্থ আছি। আচ্ছা, এই এত সব খাবারই কি তবে সমুদ্রের দান? হ্যাঁ প্রফেসর, সমুদ্রই আমার সব চাহিদা মেটায়। ওই যে দেখছেন, ওটা কচ্ছপের মাংস ভাজা, এটা হচ্ছে শুশুকের যকৃৎ, আর ওই পনিরটা তৈরি তিমি মাছের দুধ থেকে। একবার খেয়ে দেখুন, সমুদ্র কাউকে নিরাশ করে না। ডাইনিং টেবিলে সারি সারি নানা ধরনের আজব আর অচেনা খাবার সাজানো ছিল। আমি কৌতূহল নিয়ে সেগুলোর দিকে তাকাতেই ক্যাপ্টেন নেমো মৃদু হেসে খাবারের বিবরণ দিতে শুরু করলেন। বেশিরভাগ খাবারই তো আপনার অচেনা ঠেকছে, তাই না মসিও অরোনা? হ্যাঁ, মানে আসলে যা কিছু দেখছেন সবই এই সিন্ধুতলের অবদান। পৃথিবীতে আপনারা যেসব খাদ্য গ্রহণ করেন, বহুদিন হলো আমি তা চিরতরে ত্যাগ করেছি। কিন্তু সমুদ্রের এই খাদ্য খেয়েই আমি বেশ সুস্থ আর শক্তপোক্ত আছি। বিন্দুমাত্র কোনো অস্বাচ্ছন্দ্য বোধ করি না। অবিশ্বাস্য! এত সব খাবার সব সমুদ্রের দান? হ্যাঁ প্রফেসর, সমুদ্রই আমার যাবতীয় সব চাহিদা মেটায়। কখনো জাল ফেলে সব খাবার জোটাই, আবার কখনো দলবল নিয়ে এই জলের তলায় বেরোই শিকারে। আমাদের রান্নার ব্যবহৃত এই চিনিটাও বানিয়েছি উত্তর সাগরের বিশেষ এক সামুদ্রিক শ্যাওলা থেকে। আশ্চর্য! সমুদ্রের উপাদান নিয়ে এত কিছু তৈরি করা সম্ভব তা তো আগে কখনো ভাবতেই পারিনি। সমুদ্র কেবল আহার্যই যোগায় না মসিও অরোনা, আমার বসনভূষণও দেয়। আপনি তো জানেন, ঝিনুক, শামুক, গুগলি প্রভৃতি কতগুলো সামুদ্রিক প্রাণী এক ধরনের সূক্ষ্ম রেশমের মতো তত্ত্ব দিয়ে নিজেদের বেঁধে রাখে। এই আঁশকে বলা হয় বাইসাস। আপনি এখন যে সুন্দর পোশাকটা পরে আছেন, তা এই বাইসাস থেকেই তৈরি করা হয়েছে। ভূমধ্য সাগরের কয়েকটি কঠিন বর্মপ্রাণীর দেহের প্রাকৃতিক রং দিয়ে এই কাপড়ের রং করা হয়েছে। কেবল পোশাকই নয়, আপনার শয্যায় পাতা আছে সমুদ্রের সবচেয়ে পরম নরম ঘাস। লেখার জন্য আপনি পাবেন তিমি মাছের হাড়ের তৈরি কলম, আর যে কালি দিয়ে আপনি লিখবেন তা কালামারি মাছের দেহ নিংড়নো কৃষ্ণবর্ণ তরল পদার্থ। ক্যাপ্টেন, এত কথা শুনে একটা জিনিস স্পষ্ট বুঝতে পারছি, সমুদ্রকে আপনি বড্ড ভালোবাসেন, তাই না? বাসি প্রফেসর, সমুদ্রই আমার সব, আমার সর্বস্ব। তার হাওয়া একদম শুদ্ধ আর স্বাস্থ্যময়। সমুদ্র হচ্ছে বিপুল এক মরুভূমির মতো, যেখানে মানুষ কখনোই একা বোধ করে না, কারণ তার চারপাশে সে প্রতি মুহূর্তে অনুভব করে প্রাণের স্পন্দন। এক অনিঃশেষ প্রাণস্রোত সেখানে অনবরত বহমান। তাছাড়া সমুদ্রে কোনো স্বৈরাচারী শাসকের স্থান নেই। ওই শয়তান স্বৈরাচারীরা কেবল হানাহানি করে মরে ডাঙায়, জলের উপরে ওই ভুয়ো জগতে। কিন্তু জলের 30 ফুট নিচে তাদের কোনো ক্ষমতাই নেই, কোনো অধিকারই নেই। প্রফেসর, এই জলের মধ্যে থাকুন, তবেই বুঝতে পারবেন স্বাধীনতা কেবল এই সিন্ধুতলেই বিরাজ করে। এই সিন্ধুতলে আপনাকে শাসন করার মতো কোনো স্বৈরাচারী প্রভু নেই। এখানেই আমি আমার স্বাধীন সত্তা পূর্ণ মাত্রায় বজায় রাখতে পারি। এই অসীম সমুদ্রের বুকেই আমি সম্পূর্ণ স্বাধীন। আমি আমার নিজের আত্মপ্রভু। কথা বলতে বলতে প্রবল আবেগে উত্তেজিত হয়ে উঠলেন ক্যাপ্টেন নেমো। থমথমে ঘরের মধ্যে পায়চারি করতে লাগলেন তিনি, যেন অতীতের কোনো গোপন ও দক্ষ স্মৃতি তার মনকে এক মুহূর্তে অস্থির করে তুলল। তবে একটু পরেই তিনি আবার নিজেকে সামলে নিলেন। ক্ষমা করবেন প্রফেসর, আসলে আমি আবেগ সংবরণ করতে পারিনি। আসুন আসুন মসিও অরোনা, চলুন আপনাকে এবার আমার এই প্রিয় নটিলাসটা ঘুরে দেখাই। আসুন।
ক্যাপ্টেন নেমো আমাকে সব কিছু দেখিয়েছিলেন নটিলাসে। থরে থরে সাজানো বিশাল লাইব্রেরি, দুর্লভ বস্তুতে ভরা জাদুঘর আর রাশি রাশি মুক্তোর রত্নশালা। কিন্তু এত অতুল ঐশ্বর্যের মালিক এই মানুষটির শোয়ার ঘরখানা দেখে সবচেয়ে বেশি অবাক হলাম। একটা লোহার খাট আর ছোট্ট টেবিল ছাড়া আর কিচ্ছু নেই, ঠিক যেন কোনো সন্ন্যাসীর ঘর। তারপর তিনি আমাকে নটিলাসের যন্ত্রপাতিগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে লাগলেন। সমুদ্রের জলের থেকে সোডিয়াম নিষ্কাশন করে আমরা এই অফুরন্ত বিদ্যুৎ তৈরি করে নিই। প্রফেসর, নটিলাসের গতিবেগ, আলো, উত্তাপ সবকিছুরই উৎস হল সমুদ্রতলের এই বিদ্যুৎ শক্তি। দারুণ তো! কিন্তু জলের নিচে অক্সিজেনের যোগান কিভাবে দেন? শক্তিশালী পাম্প দিয়ে বাতাস ঘরে প্রচুর বাতাস জমিয়ে রাখা হয়, ফলে টানা কিছুদিন জলের নিচে থাকলেও আমাদের শ্বাস নিতে বিন্দুমাত্র অসুবিধা হয় না। আচ্ছা ক্যাপ্টেন, নটিলাসের ঠিক মাঝখানে কুয়োর মতো ওই ঘোরানো সিঁড়িটা কোথায় গেছে? উপরে আমার নৌকা রাখা আছে প্রফেসর, সেইখানে। নৌকো? কিন্তু নৌকোয় চড়তে হলে তো নটিলাসকে জলের উপর ভাসিয়ে নিয়ে যেতে হয়। একদমই নয়। নৌকোর উপরে নিচে দুটো ঢাকনি আছে। নিচেরটা বন্ধ করে বাঁধন খুলে দিলেই ছিপির মতো নৌকো জলের ওপরে ভেসে ওঠে। তারপর ঢাকনি খুলে মাস্তুল লাগিয়ে পাল তুলে দিলেই কেল্লা ফতে। বাহ! কিন্তু অত দূর থেকে আপনি ফিরে আসেন কিভাবে? আমি আসি না, বরং বার্তা পেলেই নটিলাস নিজেই আমার কাছে চলে যায়। নটিলাসের পরিশ্রুত পানীয় জলের প্ল্যান্ট আর প্রপেলার চালিত ইঞ্জিন ঘর ঘুরে দেখে আমরা আবার গ্যালারি ঘরে এসে প্রবেশ করলাম। আমি বললাম, ক্যাপ্টেন নেমো, সবই তো দেখলাম, কিন্তু নটিলাসের মূল প্রযুক্তি এখনো আমার কাছে এক চরম রহস্য থেকে গেল। নিন প্রফেসর, ধূমপান তো আপনি নিশ্চয়ই করেন। সে কি, আপনারা সমুদ্রের নিচে চুরুটো খান নাকি? হ্যাভানার সাথে কি এখনো যোগাযোগ রেখেছেন? আগে না, তা রাখিনি। চুরুটটা হ্যাভানার না হলেও আশা করি আপনার ভালো লাগবে। চুরুটটা জ্বালিয়ে বুক ভরে ধোঁয়া টানলাম। আহ, চমৎকার স্বাদ। কিন্তু এতে তামাক আছে বলে তো মনে হচ্ছে না ক্যাপ্টেন। ঠিক ধরেছেন, এটা হ্যাভানা বা বার্মার তামাক নয়, আসলে সমুদ্রের এক জাতীয় শ্যাওলা, নিকোটিনে ভরা। যত ইচ্ছা খেতে পারেন। চুরুট টানতে টানতে আবার বললাম, কিন্তু ক্যাপ্টেন, নটিলাসের মূল গোপন তথ্যগুলো তো এখনো জানা হলো না। কোনো তথ্যই আপনার কাছে গোপন থাকবে না মসিয়র রোনা। সবই আপনাকে খুলে বলবো, কারণ নটিলাস আর আমার এই গোপন খবরের কথা নিয়ে আপনি কোনোদিনই আর সভ্য জগতে ফিরে যেতে পারছেন না। তার মানে? শুনুন তবে, নটিলাসের দৈর্ঘ্য ৭৫ গজ। এর খোলটা দুটো শক্ত ইস্পাতের পাতে মোড়া, যার ফলে বড় কোনো আঘাতও অনায়াসে সামলে নিতে পারে। ডুবে যাওয়ার জন্য ভেতরে বিশেষ পাম্প চালিত জলের ট্যাঙ্ক আছে, আর বেশি গভীরে নামতে হলে আমরা হাইড্রোপ্লেনের সাহায্যে কোনাকুনিভাবে জল কেটে নেমে যাই। সে না হয় বুঝলাম, কিন্তু সমুদ্রের অতল আধারে পথ দেখেন কিভাবে? ঘুলঘুলি বসানো চালকের বিশেষ ঘর থাকে, আর দুপাশ থেকে আমাদের তৈরি করা তীব্র বৈদ্যুতিক আলো সমুদ্রের জলকে দিনের মতো ঝলমলে করে তোলে। ও, তাহলে এই আলোকেই আমরা দানবের গা থেকে ছড়িয়ে পড়া আলো বলে ভুল করেছিলাম। কিন্তু কিন্তু ক্যাপ্টেন, আপনি স্কটিয়া জাহাজটাকে খামোকা আঘাত করতে গেলেন কেন? আঘাত করতে যায়নি প্রফেসর। সেদিন নটিলাস মাত্র এক বাও তল দিয়ে যাচ্ছিল, তাতেই হঠাৎ স্কটিয়ার খোলে ধাক্কা লেগে যায়। আর আব্রাহাম লিঙ্কন, তার উপর আক্রমণ করলেন কেন? মসিয়র রোনা, একটা কথা কিন্তু ভুলে যাবেন না, আব্রাহাম লিঙ্কন আগে আমাকে আক্রমণ করেছিল। কাজেই নিছক আত্মরক্ষার খাতিরেই আপনাদের জাহাজটাকে কেবল অকেজো করে দিয়েছিলাম। ইচ্ছা করলে আমি ডুবিয়েও দিতে পারতাম। ক্যাপ্টেন নেমোর যুক্তির সামনে কোনো কথা চলল না। ততক্ষণে নটিলাসের বিস্ময়কর কারিগরি দেখে তার প্রতি আমার শ্রদ্ধা আর বিস্ময় অসীম উচ্চতায় পৌঁছে গেছে। আমি আর কথা না বাড়িয়ে তক্ষুনি প্রসঙ্গ পাল্টে ফেললাম। ঠিক আছে ক্যাপ্টেন, আচ্ছা, এই এত বড় একটা জলদানব জাহাজ আপনি এত নিখুঁত আর গোপনে কিভাবে তৈরি করলেন?
মানে পুরো পৃথিবীর কেউ এতটুকু টের পর্যন্ত পেল না? একটা নির্জন দ্বীপে প্রফেসর, আচ্ছা, নটিলাসের সব টুকরো অংশ কিন্তু আমি এক জায়গা থেকে কিনিনি। তাহলে তো মানুষের সন্দেহ হওয়া খুব স্বাভাবিক ছিল। নানা দেশ থেকে আলাদা আলাদা অংশ বায়না দিয়েছিল। নটিলাসের শক্ত খোলটা এসেছে ফ্রান্স থেকে, লন্ডন থেকে এসেছে চাকার রড, লিভারপুল থেকে এনেছি ইস্পাতের বর্ম, গ্লাসগো বানিয়ে দিয়েছে আস্ত চাকাটা। আরও শুনুন, ভেতরের জলের ট্যাঙ্কগুলো বানিয়েছিলাম প্যারিসে, জার্মানি বানিয়ে দিয়েছে শক্তিশালী ইঞ্জিনটা, সুইডেন থেকে বানিয়ে এনেছি সামনের সুচালো অংশটা, আর নিউ ইয়র্কের কারিগরেরা বানিয়ে দিয়েছে সূক্ষ্ম বৈজ্ঞানিক যন্ত্রপাতিগুলো। অবিশ্বাস্য! এত দেশ থেকে আলাদা আলাদা করে বানিয়ে আনলেন, কেউ সন্দেহ করলো না? বুদ্ধি খাটাতে হয়েছিল প্রফেসর, বুদ্ধি খাটাতে হয়েছিল। তা তো বটেই। প্রত্যেকটা কারখানায় ভিন্ন ভিন্ন কাল্পনিক নামে নকশা আর ফরমাশ পাঠিয়েছিলাম। তারপর সব যন্ত্রাংশ এনে হাজির করলাম এক নির্জন জনমানবহীন দ্বীপে। আমার অনুচরেরা দিন রাত এক করে সব জুড়ে তৈরি করে ফেলল এই নটিলাস। কিন্তু সেই নির্জন দ্বীপের চিহ্ন তো মানচিত্রে থেকে যাওয়ার কথা। নটিলাস নিয়ে অতল সাগরে ভেসে পড়ার ঠিক আগেই আগুন জ্বালিয়ে সেই দ্বীপের সমস্ত প্রমাণ আর কারখানা নিশ্চিহ্ন করে দিয়েছিলাম। ইয়েস, যাতে কোনোদিন কোনো কালে আপনাদের ওই তথাকথিত সভ্য জগৎ নটিলাসের উৎসের খবর না পায়। আপনার ঐশ্বর্য আর ধনসম্পদের নিশ্চয়ই কোনো সীমা নেই ক্যাপ্টেন। না, সত্যিই কোনো সীমা নেই প্রফেসর। ইচ্ছা করলে ফরাসিদের সমস্ত জাতীয় ঋণ আমি একাই মিটিয়ে দিতে পারি। তাতে আমার নিজের পকেটে একটুও টান পড়বে না। ক্যাপ্টেন নেমো কথাটা এত সাধারণ আর নির্বিকারভাবে বললেন যে আমি মুহূর্তের জন্য একদম ভ্যাবাচাকা খেয়ে গেলাম। মনে মনে ভাবলাম, তিনি কি সত্যি বলছেন নাকি আমাকে বোকা বানানোর চেষ্টা করছেন? কিন্তু তার চোখের সেই গভীর নিশ্চল দৃষ্টি দেখে আর কিছু জিজ্ঞাসা করার সাহস হল না আমার। এবার প্রফেসর, আমাদের মূল সমুদ্র যাত্রা শুরু হবে। আবার একবার গোটা আস্ত পৃথিবী ঘুরে আসবে এই নটিলাস, তবে সমুদ্রের তলা দিয়ে। আমাকে গিয়ে এখন যাত্রার চূড়ান্ত ব্যবস্থা করতে হবে। আচ্ছা ক্যাপ্টেন, আমরা এখন ঠিক কোন জায়গায় আছি? এখন আমরা প্যারিসের মধ্যরেখার 37 ডিগ্রি 15 মিনিট পশ্চিম দ্রাঘিমা আর 30 ডিগ্রি অক্ষরেখায় আছি। এখান থেকেই আজ 25শে জুলাই দুপুরবেলা আমাদের সমুদ্রতল অভিযান শুরু হবে। আসলে আমরা এখন জাপানের উপকূল থেকে 300 মাইল দূরে রয়েছি। আপনি বরং এখানেই বসুন, আমি ইঞ্জিন ঘর থেকে একবার ঘুরে আসি। ক্যাপ্টেন নেমো চলে গেলেন। আমি একা বসে বসে এই রহস্যময় মানুষটির কথা ভাবতে লাগলাম। স্পষ্ট বোঝা যাচ্ছে অতীতের স্মৃতি তার পক্ষে অত্যন্ত বেদনাময়। তার পাণ্ডুর মুখ বিষণ্ণ, অথচ উজ্জ্বল চোখ দুটো যেন কোনো দূর অতীতের ইতিহাস লুকিয়ে রাখতে চাইছে। মানুষটি তীব্র স্বাধীন চেতা। তবে কি তিনি কোনো পরাধীন দেশের মানুষ? কেন তিনি পৃথিবীকে এত ঘৃণা করেন? কেনই বা মানবজাতি সম্পর্কে তার এই অসীম অবজ্ঞা? টেবিলের ওপর রাখা মস্ত ভূগোলকটার ওপর আঙুল রেখে কুরোশিভো বা কালো নদী নামক বিশেষ সামুদ্রিক স্রোতের গতিপথ দেখছি এমন সময় ঘরে ঢুকল নেড আর কোনসাইল। গ্যালারি ঘর আর সংগ্রহশালাটি দেখে দুজনেই একদম হতবাক। কোনসাইল বলল, বাপরে বাপ, এ তো রাজপ্রাসাদের চেয়ে ভয়ঙ্কর জায়গা মসেও। তা হতে পারে কোনসাইল, কিন্তু আসল কথা হলো এই নটিলাস নামক জেলখানা থেকে কিভাবে পালানো যায়। সোনালী খাঁচায় বন্দি থাকলেও সে তো বন্দি। প্রফেসর, এখান থেকে বেরোনোর কোনো উপায় কি মাথায় আসছে আপনার? শান্ত হও নেড, শান্ত হও। সবে তো মাত্র যাত্রা শুরু হলো। এ কি, সব অন্ধকার হয়ে গেল কেন? প্রফেসর, এ কিসের সংকেত? অন্ধকার তো ঘন হয়ে আসছে। কোনো বিপদের পূর্বাভাস নয় তো মসেও? আর রক্ষে নেই, এবার সব শেষ। আচমকা সেলুনের দুপাশে দুটি কাচের জানলা ফুটে উঠল আর তীব্র আলোয় চারপাশ ঝলমল করে উঠল। আমাদের সাথে সমুদ্রের আর কোনো ব্যবধান রইল না। কি অপূর্ব!
দেখুন মসিও, দেখুন, হ্যাঁ, কেমন হাজার হাজার রঙিন মাছ খেলা করে বেড়াচ্ছে। সবুজ শ্যাওলার ফাঁকে ফাঁকে কত বিভিন্ন রূপের বিভিন্ন আকারের স্বাধীন মাছের দল আলোর টানে ছুটে আসছে। ম্যাকরেল, স্যালাম্যান্ডার, সারমুলেট, সিন্ধু সাপ, আরো কত কি। মনে হলো কোনো অদৃশ্য হাত চোখের সামনে থেকে পর্দা সরিয়ে নতুন এক জাদু জগৎ খুলে দিল। আহা, দেখার দৃশ্য তো বটেই, কিন্তু প্রফেসর, এই চমৎকার মাছগুলোর মধ্যে কোনটা সুখাদ্য আর কোনটা অখাদ্য বলুন তো? একটাকে ভেজে খেলে চমৎকার হতো কিন্তু। নেড, তোমার মাথায় ওই এক চিন্তাই ঘোরে। প্রায় 2 ঘন্টা ধরে এই আশ্চর্য মাছের মিছিলে মুগ্ধ হয়ে রইলাম আমরা। তারপর হঠাৎ কাঁচের জানলা দুটি বন্ধ হয়ে গেল আর ঘরের আলো জ্বলে উঠল। সেই রূপকথা মিলিয়ে গেল বটে, কিন্তু সমুদ্রের সেই স্পন্দমান বাসিন্দারা রাতে আমার ঘুমেও স্বপ্নের মতো হানা দিতে লাগলো। পরপর 7 দিন ক্যাপ্টেন নেমোর কোনো পাত্তাই পাওয়া গেল না। আমরা একা একা ঘুরে বেড়ালাম তাঁর গ্রন্থাগারে আর সংগ্রহশালায়। অবশেষে 2রা আগস্ট সকালে কামরায় একটি চিঠি পেলাম। গথিক হরফে লেখা চিঠিতে লেখা ছিল, আগামীকাল সকালে ক্রেসপো আইল্যান্ডের জঙ্গলে তিনি শিকারে যাবেন, আমরা যেন তার সঙ্গে যোগ দিই। চিঠিটা পড়ে নেড আর কনসাইল তো আনন্দে লাফিয়ে উঠল। জিন্দাবাদ! কতদিন পর আবার পায়ের নিচে শক্ত ডাঙা আর মাটি পাবো। সত্যি মসিও, খোলা হাওয়ায় একটু হেঁটে বেড়ানো যাবে। কিন্তু ওদের সেই আনন্দ পরদিন সকালেই জল হয়ে গেল যখন খাবার টেবিলে ক্যাপ্টেন নেমো খোলসা করে সব বললেন। প্রফেসর অ্যারোনা, প্রস্তুত তো শিকারে যাওয়ার জন্য? হ্যাঁ, আমরা তো তৈরি ক্যাপ্টেন, কিন্তু ক্রেসপো আইল্যান্ডের শিকারটা ঠিক কোথায় হবে? সমুদ্রের তলায়। হ্যাঁ, সেই জলের নিচে সুন্দর যে বন আছে সেখানে। বন্দুক নিয়ে আমরা পায়ে হেঁটে শিকার করব, কেমন? জলের নিচে পায়ে হেঁটে শিকার, বন্দুক নিয়ে? জলের নিচে আবার হেঁটে শিকার করা যায় নাকি? আপনি পাগল নাকি হে? আপনি ভাবছেন আমি পাগল, তাই না মিস্টার ল্যান্ড? কিন্তু শুনুন, জলের নিচে মানুষ অনায়াসে বেঁচে থাকতে পারে যদি সে নিজের সঙ্গে পর্যাপ্ত হাওয়া নিয়ে যায়। আমাদের সিলিন্ডারে কম্প্রেসড বাতাস তৈরি থাকবে, যা বিশেষ একটা প্রক্রিয়ায় সোজা নাকে পৌঁছবে। মাথায় থাকবে পিতলের শিরস্ত্রাণ, এতে অন্তত 9-10 ঘন্টা তো শ্বাস নেওয়াই যাবে। হ্যাঁ, সে বুঝলাম, কিন্তু জলের নিচে ঘোর আধারে আমরা দেখব কি করে? কেন? কোমরবন্ধে বিদ্যুৎ চালিত বিশেষ মশাল বাঁধা থাকবে। আর বন্দুক? জলের নিচে সাধারণ বন্দুক তো কোনো কাজেই আসবে না। এ তো সাধারণ বন্দুক নয় মিস্টার ল্যান্ড। কম্প্রেস বাতাসের চাপে এর বিশেষ বৈদ্যুতিক গুলি ছুঁড়ে মারা হয়। শিকারের গায়ে লাগলেই সেটা বোমার মতো ফেটে যায়। এক একটা বন্দুকে 10টা করে এমন মারাত্মক গুলি থাকে। খাওয়া শেষ করে আমরা ডুবুরি পোশাকের ঘরে গেলাম। রবার আর তামার ভারী পোশাক পরার পর মাথায় স্ক্রু দিয়ে আটকে দেওয়া হলো তামার শক্ত শিরস্ত্রাণ। পোশাকের ভারে আমরা নড়তেই পারছিলাম না। নটিলাসের লোকেরা আমাদের ঠেলে ঠুলে পাশের ছোট একটা ঘরে ঢুকিয়ে দিল। ক্যাপ্টেন নেমো তার এক অনুচরকে নিয়ে ঘরে ঢুকলেন। হঠাৎ ঘরটা অন্ধকার হয়ে গেল। শুরু হলো শোঁ শোঁ আওয়াজ। নিচ থেকে উঠতে লাগলো বরফ শীতল জলের স্রোত। বুঝতে পারলাম ঘরে জল ঢুকছে। দেখতে দেখতে ঘর জলে ভরে যেতেই খুলে গেল এক বিশাল ঢাকনা দরজা। অমনি তীব্র সবুজ আলো জ্বলে উঠল, আর আমরা নটিলাস থেকে সরাসরি নেমে এলাম সমুদ্রের তলায়। ও মসিও, দেখুন চারপাশটা কেমন নীলচে আলোয় ঝলমল করছে। এত ভারী পোশাক নিয়েও জলের নিচে দারুণ হালকা লাগছিল। উপর থেকে আসা রোদ জলের ভেতরে রিফ্লেক্ট হয়ে 7টা রঙে ভেঙে রামধনুর মতো ছড়াতে লাগলো। কত বিচিত্র সামুদ্রিক গাছগাছালি, রঙিন শ্যাওলা আর নাম না জানা হাজার হাজার বিচিত্র সুন্দর মাছ আমাদের চারপাশে ঘুর ঘুর করতে লাগলো। ক্যাপ্টেন নেমো আগে আগে আমাদের পথ দেখিয়ে নিয়ে চললেন এক রূপকথার জগতে। দুপুর 1টা নাগাদ আমরা ক্রেসপো আইল্যান্ডের মূল জঙ্গলে প্রবেশ করলাম। সিন্ধুতলের সেই আশ্চর্য অরণ্যের মধ্যে যেন এক অদ্ভুত রহস্য লুকিয়ে আছে।
বড় বড় গাছের মতো সামুদ্রিক উদ্ভিদ সোজা উপরে উঠে গেছে, আর ডালপালায় রঙিন মাছেরা চঞ্চল পাখির মতো খেলা করছে। দীর্ঘ পথ হেঁটে ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই ক্যাপ্টেন নেমোর নির্দেশে আমরা সেখানেই একটু বিশ্রাম নেওয়ার জন্য বসে পড়লাম। কখন যে ঘুমের সাগরে তলিয়ে গিয়েছিলাম জানি না। ঘুম ভাঙতেই দেখি সামনে ক্যাপ্টেন নেমো টান হয়ে দাঁড়িয়ে আছেন। আড়মোড়া ভাঙতে গিয়েই চোখ পড়ল সামনে। 1 গজ উঁচু অতিকায় এক সামুদ্রিক মাকড়সা ক্রূর চোখে আমার দিকে তাকিয়ে আছে। যে কোনো মুহূর্তে আমার উপর ঝাঁপিয়ে পড়তে পারে। আমি আতঙ্কে ধর্মর করে উঠে দাঁড়ালাম। ক্যাপ্টেন, ক্যাপ্টেন, ওই দেখুন, ওই শয়তানটা আমার দিকেই আসছে। ক্যাপ্টেন নেমোর ইশারায় তার অনুচরটি বন্দুকের কুঁদো দিয়ে এক বিষম আঘাত করল সেই মাকড়সাটাকে। সঙ্গে সঙ্গে দানবিক কীটটার 8 বাহু কুণ্ডলি পাকিয়ে যন্ত্রণায় ছটফট করতে লাগলো। বিপদমুক্ত হয়ে আমরা আবার এগোতে লাগলাম। জমি ক্রমশ ঢালু হয়ে নামছে, ঘন নীল কুয়াশা সব ঢেকে দিয়েছে। ক্যাপ্টেন নেমো বৈদ্যুতিক মশাল জেলে বল্লমের মতো আলো ফেললেন। সামনে দেখা গেল গ্রানাইট পাথরের খাড়া দেওয়াল। ক্রিসপো আইল্যান্ডের তলদেশে এসে পৌঁছেছি আমরা। এটাই আমার সামুদ্রিক রাজ্যের শেষ সীমা প্রফেসর। এরপরেই কঠিন ডাঙা, তাই এবার আমাদের ফিরতে হবে। ফেরার পথে খানিকটা চড়াই বেয়ে ওঠার পর শ্যাওলার ঝোপ লক্ষ্য করে হঠাৎ বন্দুক ছুড়লেন ক্যাপ্টেন নেমো। বাহ, কি চমৎকার নিশানা! ছিটকে পড়েছে একটা সিন্ধু ভোঁদর। প্রায় 5 ফুট লম্বা সেই ভোঁদরের মূল্যবান চামড়াটার লোভে নেমোর অনুচরটি সেটাকে কাঁধে ঝুলিয়ে নিল। আমরা আবার বালির রাজ্যে চলে এলাম। দূরে নটিলাসের আলো ঝাপসা দেখা যাচ্ছে। দ্রুত সেদিকে এগোতে যাব, ঠিক তখনই ঘটে গেল এক আতঙ্কের ঘটনা। আচমকা এক ধাক্কায় ক্যাপ্টেন নেমো আমাকে গুলমোরাশির ওপর ফেলে দিলেন, আর তার অনুচরটি কোনসাইলকে ঝোপের আড়ালে শুইয়ে দিল। ক্যাপ্টেন নেমো নিজেও তার সঙ্গীও আমাদের পাশে মাথা নিচু করে শুয়ে পড়লেন। বুকটা আমার ভয়ে হিম হয়ে গেল। মাথার উপর দিয়ে মন্থর গতিতে ভেসে যাচ্ছে প্রকাণ্ড আকৃতির 2 হাঙর। হাঙর, মসিংহ, জোড়া সিন্ধু নেকড়ে। স্বচ্ছ মণি, বিকট মুখে সার সার ভীষণ ধারালো দাঁত আর রূপলি পেট আমাদের প্রায় ছুঁয়ে গেল। আমাদের ভাগ্য ভালো যে তারা আমাদের দেখতে পেল না, নইলে এই সমুদ্র নেকড়েদের সঙ্গে যুদ্ধে কি হতো কে জানে। আধ ঘন্টা পর আমরা নটিলাসে ফিরে এলাম। ভেতরে ঢুকে ঢাকনি বন্ধ করে ক্যাপ্টেন নেমো বোতাম টিপতেই ঘরের জল নেমে গেল। আর ডুবুরি পোশাক খুলে কামরার দিকে যেতে যেতে চরম অবসাদে আমার সর্বাঙ্গ যেন ভারী হয়ে এলো। পরের দিন সকালে ঘুম থেকে উঠতেই শরীরটা বেশ ঝরঝরে লাগলো। ডেকের উপর গিয়ে দাঁড়াতেই দেখলাম এক অপরূপ দৃশ্য। ফেনিল নীল জলের ওপর রোদের আলো পড়ে ঝিকমিক করছে। শান্ত সমুদ্রের মিষ্টি হাওয়া যেন মনে নেশা ধরিয়ে দেয়। আমি সেই রূপ দেখে মুগ্ধ হচ্ছি, এমন সময় ক্যাপ্টেন নেমো এসে দাঁড়ালেন। আমার দিকে খেয়াল না করে নিজের মনেই সমুদ্র পর্যবেক্ষণ করে নাবিকদের তার সেই অদ্ভুত ভাষায় নির্দেশ দিলেন। আগের রাতে পাতা জালে প্রচুর মাছ ধরা পড়েছিল। জনাভিষেক নাবিক ব্যস্ত হয়ে তা তুলতে লাগলো। নটিলাস এক টানা দক্ষিণ পূর্ব দিকে ছুটে চলল। 1 সেপ্টেম্বর বিষুব রেখা পেরিয়ে এলাম আমরা। সমুদ্র এখন চোড়া পাহাড়ে বিপজ্জনক। জলের তলায় পচে যাওয়া কত যে জাহাজের ধ্বংসাবশেষ দেখলাম। মাঝে মাঝে ওই সব ডুবে যাওয়া জাহাজের কাছে নটিলাসের নাবিকেরা যায় এবং মূল্যবান সম্পত্তি উদ্ধার করে নিয়ে আসে। তবে একদিন তিনি এসে নিজেই একটা খবর দিলেন। প্রফেসর অরোনা, প্রস্তুত থাকুন। আমরা এখন অস্ট্রেলিয়া আর নিউগিনির মধ্যবর্তী ভয়ঙ্কর টোরেস প্রণালী অতিক্রম করছি। এখানে জলের নিচে চোরা পাহাড়ের সংখ্যা এত বেশি যে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতেই পারে। এত বিপজ্জনক পথ ক্যাপ্টেন? হ্যাঁ, তাই নটিলাস এখন জলের ওপরে ভাসিয়ে নিয়ে আমি নিজে চালকের আসনে বসেছি। দেখুন কিভাবে চোরা পাহাড়ের রন্ধ্রপথ দিয়ে নটিলাসকে পার করে নিয়ে যাই। কিন্তু হঠাৎ কিসের সাথে যেন প্রচন্ড একটা ধাক্কা লাগলো নটিলাসের। আমি ছিটকে পড়ে গেলাম ডেকের এক পাশে। ক্যাপ্টেন, ক্যাপ্টেন নেমো, কোনো দুর্ঘটনা ঘটলো নাকি? না না প্রফেসর, কোনো দুর্ঘটনা নয়, ঘটনা। ঘটনা? এমন ঘটনা যে জাহাজ আটকে গিয়ে এখন আপনাকে ডাঙায় আশ্রয় নিতে হবে?
নটিলাসকে আপনি এখনো চেনেননি প্রফেসর। পাহাড়ে ধাক্কা খেয়ে খাজে আটকে গেছে ঠিকই, কিন্তু জোয়ার এলেই সে ভেসে উঠবে। 5 দিন পর পূর্ণিমা, ততদিন অপেক্ষা করা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। ক্যাপ্টেন নেমোর মেজাজ বুঝে আমি তখনই প্রসঙ্গ পাল্টে ফেললাম। ক্যাপ্টেন, নের আর কোনসাইলের খুব ইচ্ছে এই কটা দিন জাহাজে বন্দি না থেকে ওই সামনের জিলবোয়া দ্বীপটা একটু ঘুরে আসে। কতদিন ওরা ডাঙায় পা দেয়নি। আপনার কি এতে কোনো আপত্তি আছে? আপত্তি? নিশ্চয়ই না। ইচ্ছা করলে আপনিও ওদের সাথে যেতে পারেন, মসিওরও না। সাবাস! এতদিনে ওই ইস্পাতের জেলখানা থেকে মুক্তি পেলাম। শোনো কনসাইল, আমি কিন্তু আর ওই নরকে ফিরছি না। আগে ডাঙায় তো পৌঁছই মিস্টার ল্যান্ড। পরদিন সকাল 8টায় বন্দুক আর কুড়াল নিয়ে ছোট নৌকায় করে আমরা রওনা হলাম। নেট হাল ধরল, আমি আর কোনসাইল দাঁড় টানলাম, আর সকাল 8:30 নাগাদ আমাদের নৌকো গিয়ে ঠেকল জিলবোয়া দ্বীপের সুন্দর বালুকা বেলায়। শক্ত মাটিতে পা দিতেই মুক্তির একটা অদ্ভুত আনন্দে মন ভরে গেল। নেদল্যান্ডের ফুর্তি তো আর ধরে না। নটিলাসের মাছ খেয়ে খেয়ে তার অরুচি ধরে গিয়েছিল, তাই বনে জঙ্গলে ঘুরে শিকারে মেতে উঠল সে। রাতে সমুদ্র তীরে বসে মাংস, পুরি আর ফলমূল খেয়ে চমৎকার ভোজ সাঙ্গ হলো। আহা, কি দারুণ মাংস! নটিলাসের ওই শয়তানগুলো যদি দেখতে পেত আমরা কেমন রাজকীয় খাবার খাচ্ছি, তবে হিংসে জ্বলে মরতো। আজ সন্ধ্যায় যদি ওই নটিলাসে আর ফিরতে না হতো। যদি কোনোদিনই না ফিরি তবে তো আরো ভালো হয়। কিন্তু নেডের কথা শেষ হতে না হতেই আচমকা আমাদের পায়ের কাছে এসে পড়ল একটা মস্ত পাথর। উল্কা না হলে আকাশ থেকে তো পাথর পড়ে না মসিও। ওরে বাবারে, দ্বিতীয় পাথরটা সোজা এসে আমার হাতেই লাগলো। বান্দরের কাণ্ড নয় তো? বন মানুষই বটে মিস্টার ল্যান্ড, তবে এদের জঙ্গলি বলা হয়। বিপদের গন্ধ পেয়েই চেঁচিয়ে উঠলাম, নৌকোয়, শিগগির নৌকোয় চলো। গাছপালার আড়াল থেকে, জঙ্গল থেকে বেরিয়ে এলো ধনুক হাতে জনাভিষেক জঙ্গলি। নেড অবশ্যই বিপদের মধ্যেও মাংস আর ফলের ঝুড়িটা ফেলে এলো না। তড়িঘড়ি কোনো মতে নৌকোয় উঠে দাঁড় টেনে আমরা নটিলাসে ফিরে এলাম। নটিলাসে পৌঁছেই আমি ছুটলাম সেলুনের দিকে। ক্যাপ্টেন নেমো তখন ডুব হয়ে অর্গান বাজাচ্ছিলেন। ক্যাপ্টেন নেমো! ও প্রফেসর, আপনি? তা শিকার কেমন হলো? উদ্ভিদবিদ্যার নতুন কোনো তথ্য জোগাড় করা গেল নাকি? আরে উদ্ভিদবিদ্যার কথা ছাড়ুন ক্যাপ্টেন। কেন? আরে দুর্ভাগ্যবশত আমরা একদল বিপজ্জনক দ্বিপদ প্রাণীকে সঙ্গে করে নিয়ে এসেছি। তা সেই দ্বিপদগুলো কারা? আরে জঙ্গলি উপজাতীয় জঙ্গলির দল। জঙ্গলি দেখে অবাক হচ্ছেন প্রফেসর? একটা জায়গার নাম বলুন তো যেখানে বর্বরদের বাস নেই। আপনি যাদের বর্বর জঙ্গলি বলেন, তারা কি অন্য কারো চেয়ে কোনো অংশে কম নিকৃষ্ট? কিন্তু ক্যাপ্টেন, ওরা তো সংখ্যায় অঢেল, অন্তত 100 জন তো হবেই। মসিওরও না, পাপুয়ার সমস্ত বর্বর এসে চড়াও হলেও নটিলাসের গায়ে একটা আঁচড় কাটার ক্ষমতা কারো নেই। পরদিন কাতারে কাতারে পাপুয়ার জঙ্গলিরা কেন নৌকা ভাসিয়ে নটিলাসকে ঘিরে ফেললো, এমনকি এক ঝাঁক তীর ছুড়লো আমাদের দিকে। আমি আবার ছুটে গিয়ে খবর দিলাম, ক্যাপ্টেন, ওরা তো সত্যি এবার আক্রমণ চালালো। কিন্তু কাল বাতাস নেওয়ার জন্য যখন জাহাজের ঢাকনি খুলবেন, তখন যদি জঙ্গলিরা ভেতরে ঢুকে পড়ে? বাইরের দরজা খোলা থাকলেও নটিলাসের ভেতরে ঢোকা কি এতই সহজ প্রফেসর? আপনি শান্ত থাকুন। কাল 2:40 জোয়ারের জলে নটিলাস এমনিতেই ভেসে উঠবে। রাতে জঙ্গলিদের রক্ত জল করা রণহুঙ্কারে ঘুমোনো গেল না। পরদিন 2:35 ক্যাপ্টেন নেমো আমাদের সিঁড়ির কাছে নিয়ে গেলেন। বাইরের দরজা খুলতেই ঘটে গেল এক আজব কাণ্ড।
উল্কি আঁকা বিশ্রী একটা মুখ সিঁড়ির রেলে হাত দিতেই বিকট চিৎকার করে লাফিয়ে উঠে গিয়ে নামলো কেন নৌকায়, আর 2-3 জন হাত দিতেই তারাও ঠিক একইভাবে লাফালাফি শুরু করলো। ব্যাপারটা দেখে কোনসাইল তো হেসেই লুটোপুটি। মসিও দেখুন, জঙ্গলিগুলো কেমন তিরিং বিরিং করে নাচছে। নেদল্যান্ডের কৌতূহল বেশি, সে ব্যাপারটা বুঝতে সিঁড়ির রেলিংয়ে হাত রাখতেই, ওরে বাবা রে, বিদ্যুৎ বিদ্যুৎ, বাজ পড়েছে আমার উপর। নেডের চেঁচানি শুনে রহস্যটা পরিষ্কার হয়ে গেল। ক্যাপ্টেন নেমো রেলিংয়ের মধ্যে বিদ্যুৎ চার্জ করে রেখেছিলেন। এই ভুতুরে কাণ্ড দেখে পাপুয়ারা ভয় পেয়ে উন্মাদের মতো পালাতে লাগলো। ঠিক 2:40 জোয়ারের জলে ভেসে উঠল নটিলাস। সশব্দে জেগে উঠল তার ইঞ্জিন, আর সেই ভয়ঙ্কর টোরেজ প্রণালীকে পেছনে ফেলে হু হু করে এগিয়ে গেল আমাদের নটিলাস। পরের দিন সকালবেলা নটিলাসের প্ল্যাটফর্মে গিয়ে দেখি ক্যাপ্টেন নেমো আর ফার্স্ট অফিসার দূরবীন দিয়ে উদ্গ্রীব হয়ে দিগন্তের দিকে তাকিয়ে আছেন। সমুদ্রের দিকে তাকিয়ে হঠাৎই ক্যাপ্টেন নেমোর মুখমণ্ডল হিংস্র ও প্রকাণ্ড ঘৃণায় কঠিন হয়ে উঠল। তার সেই রূপ দেখে আমি আঁতকে উঠলাম। মসিও রুনা, নটিলাসে আশ্রয় দেওয়ার সময় আপনাদের যে শর্ত দিয়েছিলাম তা মান্য করার সময় এখন এসেছে। কি বলতে চাইছেন ক্যাপ্টেন? ঠিক বুঝতে পারছি না তো। আপনাদের 3 জনকেই আবার একটি ঘরে বন্দি করে রাখা হবে, তবে ঠিক সময় আবার বিচরণ করার স্বাধীনতা আপনারা ফিরে পাবেন। আচ্ছা, ঠিক আছে। আপনি নটিলাসের সর্বময় কর্তা, কাজেই আপনি যা বলবেন তাই হবে। কিন্তু একটা কথা জিজ্ঞাসা করতে পারি ক্যাপ্টেন? না মসিও, একটাও না। নাবিকেরা আমাদের নিয়ে গিয়ে আবার সেই বন্দি ঘরে আটকে দিল। টেবিলের ওপর খাবার রাখা ছিল। খাবার খাওয়ার পরেই অদ্ভুত এক ঘুমে চোখ দুটো আচ্ছন্ন হয়ে এলো। বুঝতে পারলাম ক্যাপ্টেন খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছেন। পরের দিন ঘুম ভাঙলে নিজেকে বেশ ঝরঝরে লাগলো। দরজার হাতল ঘোরাতেই দরজা খুলে গেল। এখন আর কোনো বাধা নেই। সেলুনে গিয়ে দিনলিপি লিখছি, এমন সময় রক্তবর্ণ চোখ আর ক্লান্ত শরীর নিয়ে ক্যাপ্টেন নেমো ঘরে ঢুকলেন। অস্থিরভাবে পায়চারি করে হঠাৎ আমার সামনে এসে দাঁড়ালেন। মসিও রুনা, আপনি কি কখনো ডাক্তারি করেছেন? মানে আপনি কি ডাক্তারি জানেন? হ্যাঁ ক্যাপ্টেন, আমি প্যারিস মিউজিয়ামে যোগ দেওয়ার আগে নিয়মিত ডাক্তারি করতাম। তাহলে আমার একজন লোককে আপনি একটু পরীক্ষা করে দেখবেন কি? হ্যাঁ নিশ্চয়ই দেখব। কেন, মানে তার কি খুব অসুখ করেছে হঠাৎ? কোনো কথা না বলে ক্যাপ্টেন আমাকে ছোট কামরায় নিয়ে গেলেন। লোকটার মাথার খুলি ভোঁতা কোনো অস্ত্রের আঘাতে চৌচির হয়ে মগজ বেরিয়ে এসেছে। রক্তমাখা পট্টিটা খোলার পর পরীক্ষা করে দেখলাম লোকটার দেহ ঠান্ডা হয়ে আসছে। এই এমন মারাত্মক চোট লোকটা পেল কোত্থেকে ক্যাপ্টেন? তা শুনে আপনার কি হবে? হঠাৎ ইঞ্জিনের একটা কিলক ভেঙে যাওয়ায় লাফিয়ে গিয়ে চোটটা নিজের মাথায় নিয়ে ওর সঙ্গীকে বাঁচিয়ে দিয়েছে। কিন্তু আপনি অবস্থা কেমন দেখলেন বলুন? নিঃসংকোচে বলতে পারেন, ও ফরাসি বোঝে না। বলার আর কিছুই নেই ক্যাপ্টেন। খুব বেশি হলে আর মাত্র ঘন্টা 2 ওর পরমায়। না 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 না, কিছুতেই না, কিছুতেই কি ওকে আর বাঁচানো যায় না প্রফেসর? না ক্যাপ্টেন, সেটা কোনোভাবেই সম্ভব নয়। ক্যাপ্টেন নেমোর হাত দুটো প্রচণ্ড আবেগে মুঠি হয়ে গেল, আর চোখ ফেটে গড়িয়ে পড়ল জলের ধারা। সে রাতে নটিলাস জুড়ে সারা রাত ধরে ক্যাপ্টেনের স্পর্শাতুর আঙুলের তলায় অর্গান কেঁদে উঠল। পরের দিন সকালে সমুদ্রের অনেক নিচে এক নিঃশব্দ শোকযাত্রা বেরোলো। কফিন কাঁধে নিয়ে আমরা গেলাম এক রঙিন প্রবাল স্তূপে। লাল প্রবাল ছড়িয়ে লোকটিকে সমাহিত করা হলো সেখানে। ফিরে আসার পর ক্যাপ্টেনকে বললাম, হাঙরের খপ্পর থেকে অনেক দূরে আপনাদের এই কবরখানা ক্যাপ্টেন। হ্যাঁ তাই প্রফেসর, শুধু হাঙর নয়, নিষ্ঠুর মানুষের কাছ থেকেও অনেক 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 দূরে। ক্যাপ্টেন নেমোকে আমি কিছুতেই বুঝে উঠতে পারি না। কাল রাতে যিনি অর্গানের ব্যাকুল কান্নায় ভেঙে পড়েছিলেন, পরের দিন সকালেই তিনি আবার একদম শান্ত অচঞ্চল। শুভ সকাল প্রফেসর।
ভারত মহাসাগরের নিচে মুক্তোর ক্ষেত দেখতে যাওয়ার ইচ্ছে আছে নাকি আপনার? প্রস্তাবটা শুনতেই নেড আর কোনসাইল তো আনন্দে নেচে উঠল। আমরা সেই ভারী ডুবুরি পোশাক পরে তৈরি হয়ে নিলাম। আমি কিন্তু খালি হাতে যাব না প্রফেসর। জলে নামবো আর হাতে হারপুন থাকবে না, তা তো হতেই পারে না। ওরে বাবারে, মসিও ওই প্রকাণ্ড কাঁকড়াটা দেখছেন? বাপরে বাপ! হাজার হাজার ঝিনুক ছড়িয়ে আছে চারপাশে। নেট তো দু হাতে ব্যাগ ভর্তি করে মুক্তো তুলতে লাগলো। এরপর ক্যাপ্টেন নেমো আমাদের নিয়ে গেলেন এক বিশাল গুহায়। গুহার গভীর তলায় শুয়ে আছে নারকেলের মতো প্রকাণ্ড এক ঝিনুক। ক্যাপ্টেন ছোড়ার ফালা আটকে দিয়ে ঝিনুকটার মুখ খোলা রাখতেই চোখ কপালে উঠল। ভেতরে নারকেলের আকারের এক অতিকায় মুক্তো। আমি হাত বাড়াতে যেতেই ক্যাপ্টেন আমাকে আটকে দিলেন। গুহা থেকে বেরোনোর পরই ক্যাপ্টেন হঠাৎ আমাদের টেনে একটা পাহাড়ের আড়ালে দাঁড় করিয়ে দিলেন। একটু দূরে দেখলাম সিংহলের এক মুক্ত ডুবুরি ঝুড়ি হাতে নিচে নামছে আর মুক্ত তুলছে। হঠাৎ সেখানে ছায়ামূর্তির মতো হাজির হলো এক বিশাল হাঙর। মসিও, ওই দেখুন হাঙর, লোকটাকে তো গিলে খাবে। হাঙরটা লেজের চাবুক মেরে লোকটাকে ফেলে দিয়ে হাঁ করে নেমে এলো। অমনি এক লাফে সামনে এগিয়ে গেলেন ক্যাপ্টেন নেমো। ধারালো ছোড়া দিয়ে সোজা হাঙরটার পেটে বসিয়ে দিলেন। ক্যাপ্টেন, ক্যাপ্টেন সাবধানে, ক্যাপ্টেন! হাঙরটা এক ঝাপটায় ক্যাপ্টেনকে ফেলে দিয়ে হাঁ করে তার উপর চেপে বসল। এই বুঝি সব শেষ, কিন্তু ঠিক তখনই মোর শয়তান! নেডল্যান্ড নিখুঁত নিশানায় নিজের হারপুনটা আমূল বিঁধে দিল হাঙরটার হৃৎপিণ্ডে। ক্যাপ্টেন তড়িঘড়ি ডুবুরি লোকটিকে নিয়ে ভেসে উঠলেন ওপরে। নটিলাসে ফিরে আসার পর ভারী পোশাক খুলে ক্যাপ্টেন নেমো সোজা এগিয়ে এলেন নেডের দিকে। ধন্যবাদ নেডল্যান্ড, আমার জীবন বাঁচানোর জন্য তোমাকে অশেষ কৃতজ্ঞতা জানাই। শোধবোধ হলো ক্যাপ্টেন। প্রথম ধন্যবাদটা আসলে আমারই আপনাকে জানানো উচিত ছিল। আমি ক্যাপ্টেনকে বললাম, ক্যাপ্টেন, যে মানব জাতিকে আপনি এত ঘৃণা করেন, নিজের জীবন বাজি রেখে সেই মানুষেরই একজন প্রতিনিধিকে বাঁচাতে গেলেন কেন? আপনি মুখে যাই বলুন, আপনার হৃদয়ে ভালোবাসা কিন্তু এখনো বেঁচে আছে। প্রফেসর, ওই লোকটা অতি শোষিত, অত্যাচারিত এক পরাধীন দেশের অধিবাসী, আর আমিও আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত তাই থাকব। ক্যাপ্টেন নেমোর এই একটা কথাই স্পষ্ট করে দিল, বাইরে থেকে কঠোর মনে হলেও এই বিদ্রোহী মানুষটি যে কোনো পরাধীন ও অত্যাচারিত জাতির জন্য নিজের জীবন অনায়াসে বিসর্জন দিতে পারেন। 9ই ফেব্রুয়ারি নটিলাসের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ক্যাপ্টেন নেমোর দেওয়া চুরুট টানছি আর দেখছি লোহিত সাগরের বুক চিরে জাহাজ ভূমধ্য সাগরের দিকে এগোচ্ছে। এমন সময় পাশে এসে দাঁড়ালেন ক্যাপ্টেন নেমো। মসিও রোনা, জানেন পরশুদিন আমরা ভূমধ্য সাগরে পৌঁছে যাব। পরশুদিন? হ্যাঁ। কিন্তু তা কি করে সম্ভব ক্যাপ্টেন? তাহলে তো উত্তমাশা অন্তরীপ ঘুরে আসার জন্য নটিলাসকে বাতাসের চেয়েও দ্রুত গতিতে ছুটতে হবে। উত্তমাশা অন্তরীপ ঘুরতে হবে কেন? আফ্রিকার পাশ দিয়ে যে যাব তা কে বলল? নটিলাস যদি ডাঙার উপর দিয়ে না যায় ক্যাপ্টেন? কেন, ডাঙার নিচ দিয়েও তো যেতে পারে। মাটির নিচ দিয়ে? হ্যাঁ, মানুষ এখন সুয়েজ খাল কাটছে বটে, কিন্তু প্রকৃতি অনেক আগেই সেই কাজ ছেড়ে রেখেছে। সুয়েজের তলা দিয়ে পোর্ট সাইদ পর্যন্ত মাটির নিচ দিয়ে একটা সুড়ঙ্গ আছে। আমি তার নাম দিয়েছি আব্রাহাম সুড়ঙ্গ। সত্যি? এমন এক অলৌকিক সুড়ঙ্গের খোঁজ আপনি পেলেন কিভাবে ক্যাপ্টেন? মাছ দেখে প্রফেসর। লক্ষ্য করেছিলাম একই জাতের কিছু মাছ ভূমধ্য সাগর আর লোহিত সাগর দুই সমুদ্রেই পাওয়া যায়, অথচ দুই সমুদ্রের কোনো যোগসূত্র নেই। তখন বুঝলাম নিশ্চয়ই নিচে কোনো সুড়ঙ্গ আছে। পরীক্ষা করতে প্রচুর মাছ ধরে লেজে পিতলের আংটি বেঁধে আবার সমুদ্রে ছেড়ে দিলাম। কয়েক মাস পর সিরিয়ার কাছে আংটি বাঁধা মাছগুলোকে খুঁজে পেতেই আমার সন্দেহ সত্য প্রমাণিত হলো। নটিলাস সরেজমিনে গিয়ে সহজেই সন্ধান পেয়ে গেল। পরের দিন সন্ধ্যায় সুয়েজের কাছে পৌঁছেই নটিলাস জলের নিচে ডুব দিল। ক্যাপ্টেন নেমো আমাকে চালকের ঘরে নিয়ে গেলেন।
অন্ধকার 6 ফুট ঘরে 4টে কাঁচের জানলা আর মাঝখানে চালকের চাকা, পিছনে জ্বলছে তীব্র বৈদ্যুতিক লণ্ঠন। ক্যাপ্টেন নিজের হাতে হাল ধরলেন। রাত 10:15 হঠাৎ খাড়া পাথুরে দেওয়াল সরে গিয়ে সামনে হাঁ হয়ে উঠল এক গভীর কালো গহ্বর। নটিলাস সেই অন্ধকারের ভেতর ঢুকে পড়ল। চারপাশ থেকে লোহিত সাগরের তীব্র জলের স্রোত আছড়ে পড়তে লাগলো পাথুরে দেওয়ালে, আর বুক ধরফর করতে লাগলো আমার। এই বুঝি পাথরে ধাক্কা খেয়ে সলিল সমাধি ঘটে নটিলাসের। কিন্তু ঠিক রাত 10:35 সারেংয়ের চাকা ছেড়ে উঠে দাঁড়ালেন ক্যাপ্টেন নেমো। ভূমধ্য সাগর। মাত্র 20 মিনিটেই সেই ভয়াল সুড়ঙ্গ পার করে নটিলাস আমাদের নিয়ে এলো ভূমধ্য সাগরে। প্রকৃতির জাদুকরী সুড়ঙ্গ সুয়েজ যোজককে নিমেষেই হেলায় উধাও করে দিল। 14 অক্টোবর। ক্যাপ্টেন নেমো সেলুনে গম্ভীর চিন্তায় মগ্ন হয়ে বসে আছেন। নটিলাস তখন গ্রিসের গ্রিক উপকূলে ক্রিট দ্বীপের পাশে। আমি ভাবছিলাম আমেরিকা অভিযানের সময় ক্রিটের মানুষ তুর্কিদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। সে বিদ্রোহ সফল হলো নাকি সমূলে ধ্বংস হয়ে গেল। কিন্তু ক্যাপ্টেনের ওই গম্ভীর মূর্তি দেখে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করার সাহস আমার হলো না। হঠাৎ তিনি জানলা খুলে সমুদ্রের চঞ্চল জলের দিকে তাকিয়ে রইলেন। সমুদ্রের মতোই গম্ভীর, রহস্যময় আর অতল স্পর্শী তার ব্যক্তিত্ব। এমন সময় জানলার ওপাশে জলের মধ্যে একজন ডুবুরিকে সাঁতার কাটতে দেখা গেল। ক্যাপ্টেন, ক্যাপ্টেন নেমো, ওই দেখুন জলের নিচে একজন লোক সাঁতার কাটছে। আমার চিৎকার শুনে ক্যাপ্টেন জানলার কাছে এলেন। ডুবুরিটি জানলার কাছে এলে ক্যাপ্টেন হাত তুলে ইঙ্গিত করতেই লোকটা হাত নেড়ে ওপরে উঠে গেল। আপনি ভয় পাবেন না প্রফেসর, ও হচ্ছে মাটাপান অন্তরীপের নিকোলাস। সবাই ওকে পেসকে বলে ডাকে। অমন সাহসী ডুবুরি আর দুটো নেই। আপনি ওকে চেনেন ক্যাপ্টেন? কেন চিনব না, মসিওর না। এই কথা বলে ঘরের কোণে রাখা এক মস্ত সিন্দুক খুলে ফেললেন ক্যাপ্টেন নেমো। আর সিন্দুক খুলতেই আমি তো অবাক। থরে থরে রাশি রাশি সোনা সাজানো। ক্যাপ্টেন কোনো কথা না বলে একের পর এক সোনার ডেলা তুলে একটি বাক্সে বোঝাই করে তালা লাগিয়ে দিলেন। তারপর বাক্সের ওপর আধুনিক গ্রিক হরফে কার যেন ঠিকানা লিখলেন। একটা হাতল ঘোরাতেই 4 জন অনুচর এসে অতি কষ্টে সেই ভারী সোনার বাক্স টেনে সেলুনের বাইরে নিয়ে গেল। ক্যাপ্টেন নেমো ঘুরে দাঁড়ালেন। আপনি কি কিছু বলছিলেন প্রফেসর? কই না তো। ওকে, তাহলে শুভরাত্রি। ক্যাপ্টেন চলে গেলেন। রাত গভীর হলো। আমি শুয়ে শুয়ে নানা কথা ভাবছি। কার কাছে এত সোনা পাঠালেন ক্যাপ্টেন? এত সোনা তিনি পানই বা কোত্থেকে? রাত দুপুরে নটিলাস জলের ওপর ভেসে উঠল। নৌকো নামানোর আর তুলে নেওয়ার শব্দ পেলাম। বোঝা গেল সোনা যথাস্থানে পৌঁছে দেওয়া হয়েছে। সকালে উঠে দেখলাম আমরা গ্রিসের উপকূল পিছনে ফেলে এসেছি। নটিলাস প্রচণ্ড বেগে ছুটে ভূমধ্যসাগর পেরিয়ে জিব্রাল্টার প্রণালী দিয়ে এসে পৌঁছল অ্যাটলান্টিক মহাসাগরে। সমুদ্রের নিচে যেন ক্যাপ্টেন নেমোর কোনো বিষাদময় অতীত লুকিয়ে আছে, তাই থামার কোনো জো নেই, কেবলই অবিরাম ছুটে চলা। নটিলাস আমাদের যতই স্বাচ্ছন্দ্য দিক না কেন বন্দি তো বটেই। তাই নেডল্যান্ড যখন পালানোর পরিকল্পনা করলো আমাকে রাজি হতেই হলো। ঠিক হলো আজ রাত 9টায় নটিলাসের নৌকো নিয়ে আমরা পালাবো। রাত 8টায় আমি ক্যাপ্টেন নেমোর ঘরের সামনে গিয়ে দাঁড়ালাম একবার শেষ দেখা করতে। দেওয়ালে ওয়াশিংটন, লিঙ্কনদের মতো বীর সংগ্রামীদের ছবি ঝুলছে। ঠিক এমন সময় ঘড়িতে ঢং ঢং করে 8টা বাজল। মনে পড়ল পালাবার সময় হয়ে এসেছে। নিজের ঘরে গিয়ে জলদস্যুর নাবিক পোশাক পরে তৈরি হয়ে নিলাম। বুকের স্পন্দন দ্রুত বাড়ছে। 9টা বাজতে আর মাত্র কয়েক মিনিট বাকি। এমন সময় হঠাৎ ইঞ্জিনের শব্দ বন্ধ হয়ে গেল। নটিলাস জলের নিচে ডুব দিল। আমাদের পালানোর প্ল্যান কি তবে ফাঁস হয়ে গেল? ঠিক তখনই ঘরে ঢুকলেন ক্যাপ্টেন নেমো। এই যে প্রফেসর, আপনাকে খুঁজছিলাম। স্পেনের ইতিহাস আপনার জানা আছে তো? হ্যাঁ হ্যাঁ, ওই যৎসামান্য ক্যাপ্টেন। ঠিক পণ্ডিতদের মতোই উত্তর। শুনুন,
আপনাকে স্পেনের জাতীয় সংগ্রামের এক দীর্ঘ ইতিহাস তবে শোনাই। সোফায় হেলান দিয়ে ক্যাপ্টেন নেমো 1702 সালের ক্যাডিজ আর ভিগো উপসাগরের যুদ্ধের কাহিনী বলতে লাগলেন। কিভাবে ফরাসি ও স্প্যানিশদের সোনাভর্তি জাহাজ ইংরেজদের হাত থেকে বাঁচাতে গিয়ে সমুদ্রে ডুবিয়ে দেওয়া হয়েছিল। গল্প শেষ হতে ক্যাপ্টেনকে জিজ্ঞেস করলাম, কিন্তু হঠাৎ আমাকেই গল্প শোনালেন কেন ক্যাপ্টেন? মসিউরোনা, নটিলাস এখন ঠিক এই ভেগো উপসাগরের তলদেশেই নেমে পড়েছে। আসুন, জানলার কাছে একবার আসুন। জানলা দিয়ে তাকিয়ে দেখি নটিলাসের ডুবুরিরা জলের নিচে জাহাজের ধ্বংসাবশেষ কেটে রাশি রাশি সোনা, রূপো আর স্প্যানিশ মোহর উদ্ধার করে সিন্ধুকে ভরছে। এখন বুঝতে পারছেন প্রফেসর, কিভাবে আমি অঢেল ধনসম্পদের মালিক হয়েছি? হ্যাঁ বুঝলাম, কিন্তু এত ঐশ্বর্য এমনিভাবে নষ্ট হচ্ছে ক্যাপ্টেন, কোনো কাজে তো লাগছে না। নষ্ট হচ্ছে? আপনি কি ভাবছেন এত কষ্ট করে আমি এই সম্পদ নিজের ভোগের জন্য তুলছি? আমি যে এই ঐশ্বর্যের সঠিক ব্যবহার করছি না তা আপনাকে কে বলল? আপনি কি মনে করেন পৃথিবীর কোথায় কোন কোন দেশে মানুষ অত্যাচারিত আর নিগৃহীত হচ্ছে সে খবর আমি রাখি না? এটা কি বুঝতে পারেন না যে? ক্যাপ্টেন হঠাৎ থেমে গেলেন, কিন্তু তার আকুল আবেগ দেখে আমি বুঝে নিলাম বিদ্রোহী হলেও এই মানুষটির হৃদয় এখনো মানুষের দুঃখে কাঁদে। নিপীড়িত আর পরাধীন মানুষদের সাহায্য করার জন্যই সমুদ্রের তলদেশ থেকে এই সম্পদ তিনি তুলে পাঠান তাদের কাছে। 19শে অক্টোবর সকালে নিডল্যান্ড সজোরে আমার ঘরে এসে ঢুকল। বিফল পালানোর পর অত্যন্ত হতাশ দেখাচ্ছিল তাকে। হলো তো সব গুড়ে বালি। ঠিক ওই সময়টাতে কিনা ক্যাপ্টেন জলের তলায় নামলো। ইনকাদের ওই সোনাগুলো নিয়ে যে চম্পট দেব তার আর উপায় রইল না। তার কি করবে বলো, ভাগ্যকাল বিরূপ ছিল। ব্যাংক ছাড়া আর কি বা বলি বলো? কোনো ব্যাংকের সিন্ধুকের চেয়েও সমুদ্রের তলদেশ ক্যাপ্টেনের কাছে অনেক নিরাপদ, সেখানেই তিনি সব জমা রাখেন। পরোয়া করো না নিড, পরের বার আমরা ঠিকই পালিয়ে যাব। পরের বার কিন্তু আজ রাতেই হতে পারে প্রফেসর, আমি ছাড়ার পাত্র নই। কিন্তু সে রাতেও ঝড় আর খোলা সাগরের কারণে পালানো গেল না। রাত 11টায় ক্যাপ্টেন নেমোর সাথে দেখা হলো। তিনি আমাকে এক অদ্ভুত প্রস্তাব দিলেন। রাতের আঁধারে সমুদ্রের নিচে পাহাড় ডিঙিয়ে বেড়াতে যাওয়ার প্রস্তাব। আমি আর ক্যাপ্টেন ডুবুরি পোশাক পরে রাত 12টায় অন্ধকার সমুদ্রে নেমে পড়লাম। হাতে কেবল একটি করে লোহার আংটা লাগানো লাঠি, কোনো আলো নেই। সামুদ্রিক শ্যাওলায় পা পিছলে যাচ্ছিল, পায়ের তলায় যেন নিসর্গের কোনো সচেতন নকশা। জুতো দিয়ে রাশি রাশি হাড়গোড় গুঁড়িয়ে যাওয়ার শব্দ পাচ্ছিলাম। বেশ অনেকটা পথ হেঁটে পর্বতমালায় উঠতে লাগলাম। পাহাড়ের গর্তে কত রহস্যময় জলদানবের উজ্জ্বল চোখ জ্বলে উঠতে দেখলাম। পাহাড়ের চূড়ায় পৌঁছতেই চোখ ছানা বড়া হয়ে গেল। চারপাশে ছড়িয়ে আছে অগণিত প্রাচীন রাজপ্রাসাদ, মন্দির আর থামের ভগ্নস্তূপ। আর প্রায় 50 ফুট নিচে একটা আগ্নেয়গিরির জ্বালামুখ দিয়ে গল গল করে বেরিয়ে আসছে রক্তিম লাল লাভার স্রোত। ক্যাপ্টেন, ক্যাপ্টেন নেমো, এ কোন জনপদ এই সমুদ্রগর্ভে বিলীন হয়ে গেছে? এই প্রকাণ্ড হর্মরাজি কারা গড়েছিল ক্যাপ্টেন, কোন যুগে? ক্যাপ্টেন নেমো কোনো কথা বললেন না। তিনি নিচু হয়ে খড়িমাটি তুলে একটা পাথরের গায়ে একটি নাম লিখলেন, আটলান্টিস। তড়িৎ খেলে গেল আমার শরীরে। যাকে এতকাল প্লেটো আর বিশ্ববিজ্ঞানের রূপকথা বা কিংবদন্তি ভেবে এসেছি, প্রাচীন গ্রিকদের হারিয়ে দেওয়া সেই প্রলয়ঙ্করী ভূকম্পনে বিলীন হওয়া ঐতিহাসিক আটলান্টিস মহাদেশের বুকে আমি দাঁড়িয়ে আছি। আমি সাধারণ এক পিয়েরো না। ক্যাপ্টেন নেমো শ্যাওলা জমা পাথরে স্থির হয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে রইলেন। যে মানুষটি আধুনিক পৃথিবীকে প্রত্যাখ্যান করেছেন, তিনি যেন এই হারানো সভ্যতার ছায়ার মাঝে এসে নিজেকে ফিরে পাচ্ছিলেন। প্রায় 1 ঘন্টা সেখানে কাটিয়ে ওপরের চাঁদের আলোর প্রতিচ্ছবি দেখে আমরা আবার ফিরে চললাম আমাদের নটিলাসে। নটিলাস ক্রমাগত দক্ষিণ দিকে ছুটে চলল। পঞ্চম অক্ষরেখার কাছে বরফের ভাসমান চাঙড় দেখেছিলাম, আর 60 অক্ষরেখায় এসে দেখি পথ একদম বন্ধ।
চারদিকে ধু ধু বরফের নিরেট শুভ্র রাজ্য। বরফের প্রাচীর ভেদ করে নটিলাস এগিয়ে চলল বটে, কিন্তু 18ই মার্চ সব পথ রুদ্ধ হয়ে গেল। চারপাশে প্রকাণ্ড বরফের পাহাড় আমাদের বন্দি করে ফেলল। ক্যাপ্টেন নেমোর এই বেপরোয়া গোয়ার্তুমি দেখে খুব বিমর্ষ হয়ে পড়েছিলাম। এমন সময় ঘরে ঢুকলেন ক্যাপ্টেন নেমো। কে হে মোসেরোনা, কি ভাবছেন অমন গম্ভীর হয়ে? ভাবছি সামনে যাওয়ার পথ তো বন্ধই, এবার ফিরে যাওয়ার পথ পেলেই হয়। তারও তো কোনো চিহ্ন দেখছি না ক্যাপ্টেন। নটিলাসকে অতটা অসহায় ভাববেন না প্রফেসর। আমার তো ইচ্ছা একেবারে কুমেরুতে যাওয়ার। কুমেরুতে? পৃথিবীর দক্ষিণতম বিন্দুতে, যেখানে আজ পর্যন্ত কোনো মানুষ পা রাখেনি? হ্যাঁ, আমি আর আপনি, আমরা দুজনে মিলে দক্ষিণ মেরু জয় করব। বরফের পাহাড় কোনো বাধাই নয়, আমরা বরফের নিচ দিয়ে চলে যাব। বরফের তলা দিয়ে? নিশ্চয়ই। বরফের পাহাড় যদি 300 ফুট উঁচু হয়, জলের নিচে রয়েছে 900 ফুট, তার তলা দিয়ে গেলেই তো হলো। তবে জলের নিচে কতদিন থাকতে হবে তা জানি না। জমা বাতাস ফুরিয়ে গেলে শ্বাসরোধ হয়ে হয়তো মরেই যাব। 2500 ফুট নিচে নেমে নটিলাস আবার এগোতে লাগলো, কিন্তু ওপরে উঠতে গিয়েই বারে বারে বরফের দেওয়ালে ধাক্কা খেতে লাগলো নটিলাস। ভয় বুক কেঁপে উঠল। তাহলে কি হিমশীতল জলেই সলিল সমাধি ঘটবে আমাদের? কিন্তু পরদিন সকালেই ক্যাপ্টেন নেমো এসে সুখবর দিলেন, আমরা খোলা সমুদ্রে এসে পড়েছি। প্ল্যাটফর্মে ছুটে গেলাম। সামনে মাইল 10 দূরে এক ছোট্ট দ্বীপ। নৌকো ভিড়তেই কোনসাইল নামতে গেল। আমি বললাম, দাঁড়াও কোনসাইল। ক্যাপ্টেন নেমো, আপনি আগে নামুন। এখানে সর্বপ্রথম পদার্পণ করার গৌরব কেবল আপনারই প্রাপ্য। কুয়াশার কারণে সেদিন অবস্থান নির্ণয় করা গেল না। পরের দিন যন্ত্রপাতি নিয়ে আবার সেই দ্বীপে হাজির হলাম। ঠিক বেলা 12টায় সূর্যের দেখা মিলল। দুপুর 12টা। হ্যাঁ প্রফেসর, আমরা এখন ঠিক দক্ষিণ মেরুতে। ক্যাপ্টেন নেমো কালোর ওপর সোনালী অক্ষরের তার নামের নিজস্ব পতাকা উড়িয়ে দিলেন দক্ষিণ মেরুর বুকে। সূর্যের শেষ আলোয় সোনার অক্ষর দুটো ঝিলমিল করে উঠল। বিদায়। এবার তুমি বিশ্রাম নাও এই স্বাধীন সমুদ্রের তলায়। মিলিয়ে যাক তোমার নক্ষত্র দুটি, আর তারপর আমার এই নতুন দেশে নেমে আসুক ষান্মাসিক আধার। 22শে নভেম্বর সকাল 6টা থেকে ফেরার আয়োজন শুরু হলো। কিন্তু হঠাৎ রাত 3টে এক দারুণ ধাক্কায় ছিটকে পড়লাম মেঝেতে। নটিলাস কোনো হিম শৈলের সাথে ধাক্কা খেয়ে কাত হয়ে পড়েছে। ঘরবাড়ির আসবাবপত্র তছনছ হয়ে গেল। ক্যাপ্টেন নেমো উদ্বেগের সাথে ঘরে ঢুকলেন। হিমশৈল উল্টে গিয়ে নটিলাসের ওপর এসে পড়েছে প্রফেসর। আমরা চারদিক দিয়ে বরফের বন্দিশালায় আটকা পড়েছি। আটকা পড়েছি ক্যাপ্টেন? হ্যাঁ। এখান থেকে বেরোনোর কোনো উপায় নেই? প্রফেসর আরোনা, এবার তুষার মরুর সাথে আমাদের সরাসরি যুদ্ধ ঘোষণা হলো। বাতাসের ট্যাঙ্কে মাত্র 2 দিনের হাওয়া বাকি আছে। 48 ঘন্টার মধ্যে বরফ কেটে পথ না বের করলে ধুকে ধুকে আমাদের সবাইকে মরতে হবে। মরার জন্য আমি এই ধাতব বাক্সে ঢুকিনি ক্যাপ্টেন। এখনই আমাকে কুড়ুল দিন, বরফ কেটে উধাও করে দেব। মৌসিও, সত্যি কি আমরা দম আটকে মারা যাব? 12 জন ডুবুরি আর নেডল্যান্ড বরফ কাটতে নেমে পড়ল। বরফের স্তর প্রায় 30 ফুট পুরু। 7000 ঘন গজ বরফ কাটতে হবে। আমরাও কুড়াল হাতে বরফ কাটতে নামলাম, কিন্তু মারাত্মক ঠান্ডায় কাটা জল পরক্ষণেই আবার জমে বরফ হয়ে উঠছিল। যেন পাষাণ বরফের রাজ্যে আমাদের নিষ্ফল চেষ্টা দেখে অট্টহাসি হাসছে। 2 দিন কেটে গেল। বাতাসে অক্সিজেনের অভাব শুরু হলো। দম বন্ধ হয়ে আসছে আমাদের। ক্যাপ্টেন নেমো এবার এক দুর্দান্ত ফন্দি বের করলেন। নটিলাসের ফুটন্ত গরম জল পিচকারি দিয়ে বরফের দেওয়ালের উপর ছিটকে দিতে লাগলেন। তাপমাত্রা কিছুটা বাড়ল বটে, কিন্তু অক্সিজেনের অভাবে আমরা ঢলে পড়তে লাগলাম। নিঃশ্বাস নিতে পারছি না। নেড,
কোথায়? প্রফেসর, প্রফেসর, চোখ খুলুন প্রফেসর। এই তো অক্সিজেনের নলের শেষ বাতাসটুকু আপনার নাকে ধরে আছি, হাল ছাড়বেন না। মশিয়া, ক্যাপ্টেন নটিলাসকে পূর্ণ বেগে চালিয়ে বরফের দেওয়াল ভেঙে ফেলার চেষ্টা করছেন। শক্ত হয়ে বসুন। নটিলাস প্রকাণ্ড এক দুর্মুষের মতো পূর্ণ বেগে গিয়ে আছড়ে পড়ল বরফের ছাদে। ধাক্কার চোটে বরফের শক্ত স্তর চুরমার হয়ে ছিটকে গেল, আর তক্ষুনি বাতাস, তাজা বাতাস, খোলা হাওয়া ঢুকে পড়েছে ভেতরে। আমরা আমরা বেঁচে গেছি মসিও, আমরা বেঁচে গেছি। নটিলাসের বাইরের দরজা খুলে দেওয়া হয়েছিল। বাঁধ ভাঙা বন্যার মতো ভেতরে ঢোকা সেই তাজা বাতাস আমাদের ফুসফুসে নতুন প্রাণের স্পন্দন এনে দিল। নটিলাস আবার মুক্ত নীল সাগরের ওপর ভেসে চলল বিজয়ী বীরের মতো। উত্তমাশা অন্তরীপ থেকে অ্যামাজন পর্যন্ত চঞ্চল নটিলাস ছুটে এলো। 20 জানুয়ারি বাহামার কাছে 700 ফ্যাদম জলের নিচে বেলা 11টায় নেড ল্যান্ড আমাকে ডাকলো। প্রফেসর, প্রফেসর, প্রফেসর দেখছেন কি ভীষণ জানোয়ার? জানলার ওপাশে তাকিয়ে দেখি অতিকায় এক অক্টোপাস। 32 ফুট লম্বা, মাথার 8টা কদাকার বাহু গর্গানের সাপের মতো কিলবিল করছে। সঙ্গে আরও 6-7টা অক্টোপাস মিছিলের মতো নটিলাসকে আক্রমণ করতে এসেছে। হঠাৎ থরথর করে কেঁপে উঠে নটিলাস থমকে গেল। চাকা আর ঘুরছে না। ক্যাপ্টেন নেমো ও ফার্স্ট অফিসার বিমর্ষ মুখে ঘরে ঢুকলেন। ক্যাপ্টেন, নটিলাসের ইঞ্জিন কি খারাপ হয়ে গেল? না প্রফেসর, ইঞ্জিন খারাপ হয়নি। প্রকাণ্ড অক্টোপাসের সুর পেঁচিয়ে গিয়ে নটিলাসের চাকা বন্ধ হয়ে গেছে। ওদের সাথেই এখন হাতাহাতি লড়তে হবে আমাদের। হাতাহাতি? কিন্তু আপনার সেই বৈদ্যুতিক গুলি? ওদের নরম শরীরে ধাক্কা না লাগলে সেই গুলি ফুটবে না, তাই কুড়ুল দিয়ে লড়াই করতে হবে। কুড়াল আর হারপন। মিস্টার নেমো, এই যুদ্ধে আমার সাহায্য নিতে আপনার আপত্তি নেই তো? বিন্দুমাত্র আপত্তি নেই মিস্টার ল্যান্ড। নটিলাস জলের উপর ভাসতেই বাইরের দরজা খুলে দেওয়া হলো। সঙ্গে সঙ্গে ভেতরে ঢুকতে লাগলো অক্টোপাসের ভয়াল সুর। ক্যাপ্টেন নেমো কুড়ালের এক কোপে কদাকার বাহুটা কেটে দুটুকরো করে দিলেন। কিন্তু প্ল্যাটফর্মে উঠতে গিয়ে ঘটল চরম অঘটন। একটা প্রকাণ্ড সুর এসে নটিলাসের এক ফরাসি নাবিককে পাকে পাকে পেঁচিয়ে শূন্যে তুলে ধরল। লোকটা আর্দ্র গলায় চেঁচাতে লাগলো, বাঁচাও, বাঁচাও, বাঁচাও! এই শয়তান, এই শয়তান, আমার লোকটাকে ছেড়ে দে! আমরা সবাই পাগলের মতো কুড়াল চালাতে লাগলাম। কিন্তু ক্যাপ্টেন নেমো এগোতেই অক্টোপাসটা তার পেটের থলি থেকে ঘন কালো কালি উগরে আমাদের চোখ অন্ধ করে দিল। আর চোখের পলকে সেই ফরাসি নাবিককে নিয়ে জলের গভীরে হারিয়ে গেল শয়তানটা। তোদের একটাকেও আর জ্যান্ত ছাড়বো না। মর শয়তানের দল! ক্ষোভে জ্ঞান শূন্য হয়ে আমরা বাকি অক্টোপাসগুলোর উপর ঝাঁপিয়ে পড়লাম। রক্তে আর কালো কালিতে প্ল্যাটফর্ম ভেসে গেল। হঠাৎ একটা অক্টোপাসের সুর নেডল্যান্ডকে পেঁচিয়ে ধরে পিষে ফেলতে চাইল। নেড, নেড সামলে, নেড! কিন্তু ক্যাপ্টেন নেমোর কুঠার বিদ্যুৎ বেগে দুটুকরো করে দিল সেই সুর। আর নেডল্যান্ড তার হারপুন আমূল বিঁধে দিল অক্টোপাসটার 3 হৃৎপিণ্ডে। শোধবোধ হলো মিস্টার ল্যান্ড। নেট কোনো কথা না বলে হারপুন চালাতে চালাতে একটু নুয়ে ক্যাপ্টেনকে অভিবাদন জানালো। জীবনের সবচেয়ে ভয়ঙ্কর 15 মিনিটের লড়াই শেষে অক্টোপাসের দল ছিন্ন ভিন্ন হয়ে সমুদ্রে পালিয়ে গেল। রক্তে ভেজা প্ল্যাটফর্মে নিশ্চল হয়ে দাঁড়িয়ে রইলেন ক্যাপ্টেন নেমো। আর যে সমুদ্র তার ফরাসি নাবিককে গিলে খেয়েছে সেদিকে অপলক তাকিয়ে থাকতে থাকতে তার চোখ বেয়ে অঝরে গড়িয়ে পড়ল অশ্রুধারা। পয়লা মার্চ। নটিলাস যখন ভেসে চলেছে হঠাৎ যেন গুম গুম করে তোপ ধ্বনি ভেসে এলো। পূর্ব দিকে তাকাতেই দেখি মস্ত এক যুদ্ধ জাহাজ পূর্ণ বেগে আমাদের দিকে ধাবমান। কিসের শব্দ হলো নেড? কামানের। দূর থেকে দেখে তো কোনো শত্রুর যুদ্ধ জাহাজ বলেই মনে হচ্ছে।
এই জঘন্য নটিলাসকে যদি ওরা জখম করতে পারে তো আমার কোনো আফসোস নেই। কোন দেশের জাহাজ বুঝতে পেরেছ? কোনো পতাকা তো দেখতে পাচ্ছি না। নটিলাসের 1 মাইল দূর দিয়ে গেলেও আমি কিন্তু লাফিয়ে গিয়ে ওই জাহাজে উঠবো। আপনাদেরও তাই করতে বলি। কি সাংঘাতিক! ওরা যে আমাদের দিকেই কামান দাগছে। ভালোই তো, ওদের সংকেত করি, হয়তো বুঝতে পারবে আমরা বন্দি মানুষ। প্যাকেট থেকে রুমাল বের করে নেড নাড়াতে যেতেই তার কঠিন ধাক্কায় ছিটকে পড়ল মেঝেতে। পাষণ্ড! তুমি কি চাও নটিলাসের খড়গ দিয়ে ওই জাহাজটাকে এফোড় ওফোড় করার আগে তোমাকেই আমি গেঁথে ফেলি? তুমি তাহলে জানো আমি কে? তুমি তাহলে জানো নটিলাস কোন অভিশপ্ত জাতির জাহাজ? তোমাকে চিনতে আমার দেরি হয়নি। তোমার পতাকা না দেখেও আমি তোমাকে চিনি। আমি তোমাকে চিনতে পেরেছি। কিন্তু এই দেখো আমার নিশান। আজ তোমাকে দেখাই। ক্যাপ্টেন নেমো নটিলাসের উপর উড়িয়ে দিলেন সেই রক্তাল পোড়া কালো পতাকা। ক্যাপ্টেন, আপনি কি ওই জাহাজটাকে আক্রমণ করবেন? আক্রমণ নয়, আমি ওকে ডুবিয়ে দেব। না 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 না, তা করবেন না, তা করবেন না ক্যাপ্টেন। করবই। এ সম্বন্ধে আপনাকে কোনো মতামত দিতে হবে না। আক্রমণ ওরা করেছে, প্রত্যুত্তর হবে ভয়ঙ্কর। নিচে চলে যান আপনি। কোন দেশের জাহাজ ওটা? কোথাকার? আপনি জানেন না? আরো ভালো, অন্তত জাহাজটা কোন দেশের এই রহস্য আপনার কাছে অজ্ঞাত থেকে যাবে। নিচে যান, চলে যান এক্ষুনি। বাধ্য হয়ে নিচে নেমে এলাম। জলাধারে জল ভরে নটিলাস ডুব দিল। প্রকাণ্ড গতিতে ছুটে গিয়ে জলের নিচে অমোঘ খড়গ বিঁধে দিল যুদ্ধ জাহাজটার তলদেশে। জলের তলার জানলা দিয়ে দেখলাম মাঝখান থেকে চৌচির হয়ে ডুবে যাচ্ছে বিশাল যুদ্ধ জাহাজটা। আর তো মানুষ, রসদ সবকিছু তলিয়ে গেল অথই জলে। সব শেষ হয়ে যাওয়ার পর ক্যাপ্টেন নেমো তার নির্জন কামরায় গিয়ে ঢুকলেন। দেওয়ালে ঝোলানো এক তরুণী মহিলা ও 2 শিশুর ছবির সামনে হাঁটু গেড়ে বসে পড়ে দুহাত বাড়িয়ে আর তো মানুষের মতো ফুঁপিয়ে কেঁদে উঠলেন তিনি। তার প্রকাণ্ড দেহ এক প্রলয়ঙ্করী কান্নার বেগে বারে বারে দুলে উঠতে লাগলো। ঝপঝপ করে বন্ধ হয়ে গেল নটিলাসের জানলাগুলো। ভেতরে নিঝুম অন্ধকার। দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে পাগলের মতো ছুটে চলেছে নটিলাস, যেন নিজের বিবেকের দংশন এড়াতে চাইছেন ক্যাপ্টেন নেমো। এক এক করে 20টা দিন কেটে গেল এই নরক যন্ত্রণায়। গভীর রাতে বাজতে থাকে ক্যাপ্টেনের অর্গান, যেন কোনো আর্ত হৃৎপিণ্ডের কান্না। প্রফেসর উঠুন, আর নয়, এবার পালাতেই হবে। কখন? আজ রাতেই? হ্যাঁ, আজ রাতেই। স্ক্যান্ডিনেভিয়ার উপকূলের কাছে এসেছি আমরা। কুয়াশায় কয়েক মাইল দূরে কালো তীরের মতো রেখা দেখেছি। 10:30টায় চাঁদ উঠবে, তার আগেই অন্ধকারে পালিয়ে যেতে হবে। ঠিক আছে, আজ রাতেই পালাবো আমরা। রাত তখন বেশ গভীর। নটিলাসের সেলুনে বসে ক্যাপ্টেন নেমো অর্গান বাজাচ্ছেন। ভয়ে আমার বুক ধড়ফড় করছিল। সম্মুখীন হলে যদি এই ব্যাকুল মানুষটিকে ছেড়ে আর পালানো না হয়। মিশমিশে অন্ধকারে ভূতের মতো বসে অর্গান বাজাচ্ছেন তিনি। পা টিপে টিপে সেলুন পেরোতে যাব এমন সময় ক্যাপ্টেনের বুক চিড়ে এক তীব্র দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। হে ভগবান, যথেষ্ট হয়েছে, যথেষ্ট। আর নয়, আর নয়, আর নয়। ক্যাপ্টেনের সেই যন্ত্রণাদগ্ধ রূপ দেখে আমি শিউরে উঠলাম। আর না দাঁড়িয়ে মরিয়া হয়ে ছুটে সিঁড়ি টপকে সোজা প্ল্যাটফর্মে উঠে গেলাম। নৌকোর মধ্যে ঢুকে দেখি নেড আর কনসাইল আগে থেকেই সেখানে বসে আছে। শিগগির শিগগির বেরিয়ে পড়ো, এক্ষুনি এক্ষুনি। কনসাইল, আংটা খুলে দাও। মহাশয়, শুনছেন জাহাজে কিসের চিৎকার উঠছে? মেলস্ট্রম, নরওয়ের উপকূলের সেই প্রলয়ঙ্করী সামুদ্রিক ঘূর্ণিপাক। সর্বনাশ হয়ে গেল। বাঁচাও, নৌকা ধরে রাখো সবাই।
আতঙ্কে সর্বাঙ্গ হিম হয়ে এলো আমার। পরক্ষণেই আমাদের ছোট নৌকাটা বোঁ করে ঘূর্ণিপাকে ছিটকে ঘুরতে লাগলো। লোহার ফ্রেমের মাথায় প্রচণ্ড ধাক্কা লেগে এক বুক ভরা আর্তনাদ করে আমি ঢলে পড়লাম অন্ধকারের কোলে। নিঃশেষ হয়ে গেল আমার সমস্ত চেতনা। চোখ ফিরে এলো নরওয়ে উপকূলের এক জেলে বাড়িতে। চোখ খুলে তাক করতেই দেখি সামনে দুটো চেনা মুখ, নেড আর কনসাইল, উদ্বিগ্ন হয়ে আমার উপর ঝুঁকে রয়েছে। মহাশয়, আপনার চোখ খুলেছে, অবশেষে আপনার হুঁশ ফিরেছে। ঈশ্বরকে অনেক ধন্যবাদ প্রফেসর। যে রাতে ওই ভীষণ ঘূর্ণিপাক আমাদের গিলে খেতে চেয়েছিল, কিভাবে যে সেখান থেকে বেঁচে ফিরলাম তা আজও আমার কাছে এক অলৌকিক রহস্য। ধীরে ধীরে উঠে বসলাম। লোফোডেন আইল্যান্ডের এই জেলে বাড়িতে বসে ফ্রান্সগামী জাহাজের অপেক্ষায়। আর এই 2 মাসে লিখে ফেললাম আমার 10 মাস জোড়া অবিশ্বাস্য সেই অভিজ্ঞতার কাহিনী। এতে একটা কথাও অতিরঞ্জিত বা বানিয়ে লেখা নয়। কতদিন হয়ে গেল প্রফেসর, আপনি এখনো সেই অদ্ভুত ডুবোজাহাজটার কথা ভাবছেন, তাই না? নটিলাসের কথা কি আর কোনোদিন ভুলতে পারি নেড? বারবার ওই অদ্ভুত জাহাজ আর তার ক্যাপ্টেন হানা দেয় আমার মনের ভেতরে। নটিলাসের শেষ পর্যন্ত কি হলো বলতো? মেলস্ট্রোমের সেই ভয়াল মরণ আলিঙ্গন থেকে কি সে বেঁচে বেরোতে পেরেছে? আর ক্যাপ্টেন নেমো, তিনি কি এখনো বেঁচে আছেন? জানি না কনসাইল। তিনি কি এখনো তার সেই আর্ত আর প্রকাণ্ড হৃদয় নিয়ে প্রতিহিংসার সন্ধানে ঘুরে বেড়াচ্ছেন, নাকি সাগরের অবিরাম ঢেউ তার মন থেকে সব ঘৃণা আর ক্ষোভ ধুয়ে মুছে তাকে শান্ত আর মহান করে দিয়ে গেছে? কে তিনি? কোন দেশের মানুষ? কোনোদিন কি তা জানতে পারবো কনসাইল? হয়তো কোনো দিন নয় প্রফেসর। জানি না, তবে আজ আমি শুধু সেই আর্ত, প্রবল ও মহান মানুষটির জন্য প্রার্থনা করতে পারি। ঘরের সামনে দিয়ে অনন্ত বেলাভূমি দেখা যায়, যেখানে একের পর এক ঢেউ আছড়ে পড়ে বারে বারে। সমুদ্রের সেই ছন্দময় স্পন্দনের মধ্যেও যেন ক্যাপ্টেন নেমোর জন্য একই প্রার্থনা বেজে ওঠে প্রতিদিন। অসীম সমুদ্রের কোলে তিনি যেন খুঁজে পান তার পরম শান্তি। অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজে এতক্ষণ শুনছিলেন জুলে ভার্নের কালজয়ী উপন্যাস 20,000 লিগস আন্ডার দ্য সি অবলম্বনে আমাদের আজকের নিবেদন ক্যাপ্টেন নেমো ও নটিলাসের অভিযান। আজকের গল্প পাঠ এবং প্রফেসর পিয়ের আরোনার ভূমিকায় আমি সায়ন্তন। বিভিন্ন চরিত্রে অভিনয় করলেন আর্য জানা, মনীষ ঘোষ এবং তৃণাঞ্জয় ভট্টাচার্য। নিবেদনে অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজ, প্রযোজনা অ্যানিম্যাট্রিক্স মাল্টিমিডিয়া। আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না কিন্তু।